দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ ঠিকঠাক করে আজকে? আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ? আচ্ছা, মানে কথা শোনা যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে তো? আচ্ছা, দেখা যাক। আগের দিনও তো শুরুটা একরকম ভাবে হলো, তারপর তো গন্ডগোল হয়ে গেল। আচ্ছা, এটা তবে আগের দিন ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন যা যা অসুবিধা ছিল, একজন ডাউট ছিল, সেই ডাউট ক্লিয়ার করছিলাম, সেটা তো আমাদের হয়ে গিয়েছিল। আচ্ছা, থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্ট, এই থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্টটা দু একজনের অসুবিধা হচ্ছিল, সেইটা একটু প্রথমে বলে নেওয়া যাক, ঠিক আছে? দেখো, থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্ট যে কথাটা বলছিলাম, সেটা হচ্ছে যে তুমি এমনিতে তোমার সচরাচর যে অভিজ্ঞতা, সেটা কি না, প্রেসারকে ফিক্স রেখে টেম্পারেচার বাড়ালে ভলিউম ইউজুয়ালি বাড়ে। গ্যাসের ক্ষেত্রে তো অবশ্যই বাড়ে, অন্যান্য সাবস্টেন্সের ক্ষেত্রেও ইউজুয়ালি বাড়ে। তাহলে এবার আমি দেখতে চাইছি যে প্রতি একক তাপমাত্রা বাড়ানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ভলিউম কতখানি বাড়ছে, সেটা আমি দেখতে চাইছি। ধরো আমি এরকম ভাবে শুরু করলাম, যে এরকম ধরো আমি বললাম যে ভলিউম অফ এ সাবস্টেন্স, ভলিউম অফ এ সাবস্টেন্স সেটা ধরো তোমার ভি। আচ্ছা, এবারে যখন তোমার হোয়েন টেম্পারেচার চেঞ্জেস ফ্রম টি টু টি প্লাস ডেল্টা টি, দেন ভলিউম চেঞ্জেস, মানে ধরো ইউজুয়ালি টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়লো, আবার টেম্পারেচার কমালে ভলিউম কমলো। ভলিউম চেঞ্জেস ফ্রম ভি টু ভি প্লাস ডেল্টা ভি। টেম্পারেচারটা যখন পাল্টে টি থেকে টি প্লাস ডেল্টা টি করলে, তখন ভলিউমটা পাল্টে কি ভি থেকে ভি প্লাস ডেল্টা ভি হলো। এটা তাহলে দেন আলফাটা তুমি কিভাবে ডিফাইন করছো? থার্মাল এক্সপানশন করবে, আলফাটা কিভাবে ডিফাইন করছো? দেখো, যখন তোমার এই টেম্পারেচারের চেঞ্জটা হচ্ছে খুব কম হবে, মানে ডেল্টা টি টেন্স টু জিরো, অর্থাৎ টেম্পারেচার খুব সামান্য বাড়াচ্ছ, মানে ডেল্টা টি টেন্স টু জিরো, তখন প্রতি একক ভলিউমে এই যে মানে ডেল্টা ভি বাই ডেল্টা টি, অর্থাৎ টেম্পারেচারটা যখন ডেল্টা টি চেঞ্জ হয়েছে, তখন ভলিউম চেঞ্জ হয়েছে ডেল্টা ভি। তাহলে প্রতি একক তাপমাত্রা চেঞ্জের জন্য, তাপমাত্রা পরিবর্তনের জন্য আয়তনের পরিবর্তন কত? ডেল্টা ভি বাই ডেল্টা টি। আচ্ছা, এবারে খুব অবভিয়াস ব্যাপার, 1 লিটার গ্যাস ধরো, তার টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ালে ভলিউমটা যতটা বাড়বে, 10 লিটার গ্যাস তার টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ালে তোমার তার বেশি ভলিউম চেঞ্জ হবে। তাহলে কোন সাবস্টেন্সের ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ করলে ভলিউমের চেঞ্জটা বেশি হয়, যদি আমি দেখতে চাই, ধর একটা গ্যাসের ক্ষেত্রে বেশি হয়, নাকি একটা লিকুইডের ক্ষেত্রে বেশি হয়, নাকি একটা সলিডের ক্ষেত্রে বেশি হয়? দুটো ধরো সলিড আমি কনসিডার করছি, আয়রনের ক্ষেত্রে বেশি হয়, কপারের ক্ষেত্রে বেশি হয়, নাকি গোল্ডের ক্ষেত্রে বেশি হয়? তাহলে এই যে সাবস্টেন্স টু সাবস্টেন্স যদি আমি কম্পেয়ার করতে চাই যে কার ক্ষেত্রে পরিবর্তনের হারটা হচ্ছে বেশি, সবসময় তোমাকে একক ভলিউম দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে এই যে লিমিট ডেল্টা টিটা টেন্স টু জিরো, 1/v ডেল্টা ভি বাই ডেল্টা টি, যেটাকে তোমার লেখে 1/v। আচ্ছা, এইটা এই পুরো কাজটাকে করবো প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে। টেম্পারেচার চেঞ্জ যখন করছো পুরো, তখন মানে মানে ওয়েন টেম্পারেচার চেঞ্জেস ফ্রম টি টু টি প্লাস ডেল্টা টি, এইখানে একটা জিনিস তুমি জুড়ে দিতে পারো, কিপিং প্রেশার অ্যাজ কনস্ট্যান্ট। মানে দেখো, আমি তো চেঞ্জ করতে চাইছি ভলিউমটাকে, আর ভলিউমের চেঞ্জ তো প্রেসার চেঞ্জ করলেও চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জ হলেও চেঞ্জ হয়। এখানে আমি শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ করি, ভলিউমের চেঞ্জটা দেখতে চাইছি, প্রেসারের চেঞ্জের সাথে আমি দেখতে চাইছি না আর কি। এই জিনিসটাকে লিখতে হয় 1/v ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এইটা, তাহলে এই যে আলফাটা, সেটাই হচ্ছে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট। সেটা আমি এইটুকু জাস্ট লিখে দিয়েছি না, 1/v ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তার মানে ধরো তোমার কাছে 10 লিটার গ্যাস আছে, তাহলে এই ভি এর জায়গায় 10 লিটার। এবার আমি বললাম যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন টেম্পারেচার বাড়ানোর জন্য ভলিউমটা 10 লিটার থেকে 10.1 লিটার হয়েছে, তাহলে ডেলভিটা হচ্ছে তোমার 0.1 লিটার, আর টেম্পারেচার চেঞ্জটা হচ্ছে তোমার 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইগুলো জানলে তুমি সেখান থেকে আলফাটাকে বের করে ফেলতে পারো। ঠিক আছে। আচ্ছা, এবারে ইউনিটের কথা বলেছিলাম, যে যেহেতু উপরে ডেল ভি মানে তার ইউনিট ভলিউম, নিচে ভি তার ইউনিট ভলিউম,
তাহলে ভলিউমের ইউনিটগুলো কেটে চলে যাবে, তাহলে শুধুমাত্র 1 বাই টেম্পারেচার ইউনিট থাকবে। সেই জন্য ইউনিট অফ আলফা সেটা হয় হচ্ছে তোমার কেলভিন ইনভার্স, মানে এসআই ইউনিট যদি বলি, এসআই ইউনিট হচ্ছে তোমার কেলভিন ইনভার্স। দেখো এই যে ডেল ভি, এটা ভলিউমের চেঞ্জ, তার যা একক হবে, নিচে হচ্ছে ভলিউম, তারও একক একই থাকবে, সেই এককগুলো কেটে চলে গেল, তাহলে 1/টেম্পারেচারের একক, 1/টেম্পারেচারের একক মানে কেলভিন ইনভার্স। এটা হচ্ছে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট। এটাই তো জানতে চাইছিলে, তাই তো? হ্যাঁ। বলো আর কি অসুবিধা, বলো আগের পড়ার আর কিছু অসুবিধা আছে? কিছু অসুবিধা আছে বলো। আইসোথার্মাল বাল্ক মডিউলাস ওইটা একটু বলবেন? হ্যাঁ, আচ্ছা, আইসোথার্মাল বাল্ক মডিউলাসটা এই যেটা তুমি এখানে করলে তার মতো করেই চলে আসবে। দেখো তাহলে এখানে কি হলো, কোন একটা গ্যাসের ভলিউম তোমার প্রেসারকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার চেঞ্জ করলে যেমন চেঞ্জ হয়, ঠিক একই রকম ভাবে টেম্পারেচারকে ফিক্স রেখে প্রেসার চেঞ্জ করলেও তোমার ভলিউম পাল্টাতে পারে। তাহলে গ্যাসের ক্ষেত্রে তুমি জানো যে বয়েল সাথে ক্ষেত্রে তুমি দেখেছো টেম্পারেচার ফিক্স থেকে প্রেসার বাড়াচ্ছে তো ভলিউম কমছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তুমি যদি তুমি কোনটা বলে, কোনটা জানতে চাইলে, আইসোথার্মাল বাল্ক মডিউলাস না মানে আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন, কোনটা বললে? বাল্ক মডিউলাস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আইসোথার্মাল বাল্ক মডিউলাস। আচ্ছা, বাল্ক মডিউলাস মানে এটা তোমরা এই 11 থেকে ভালো করে পড়বে, অনেক রকমের ইলাস্টিসিটি কোএফিসিয়েন্ট আছে, এটাকে বলে মানে আয়তন গুণাঙ্ক বলা হয়। এই বাল্ক মডিউলাস আয়তন গুণাঙ্ক। তাহলে যে কোনো একটা বাল্ক মডিউলাস, এটাকে ধরো কাপ্পা দিয়ে এক্সপ্রেস করছো তুমি, হ্যাঁ, এটা তুমি পড়বে যে যে কোনো একটা, মানে সেটা ইয়াং মডিউলাস হতে পারে, বা তোমার আয়তন গুণাঙ্ক বা ভলিউম মডিউলাস হতে পারে, বাল্ক মডিউলাস হতে পারে, সেটাকে আমি এখানে কাপ্পা দিয়ে এক্সপ্রেস করছি। আচ্ছা, কাপ্পাটা হচ্ছে তোমার সবসময় পীড়ন বাই বিকৃতি হয়, পীড়ন বাই বিকৃতি। পীড়ন মানে হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। যে কোনো একটা ইলাস্টিসিটি কোএফিসিয়েন্ট, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা তোমাদের জানি না 9-10 ছিল কি না, 11-12 অবশ্যই থাকবে। স্থিতিস্থাপক গুণাঙ্ক সবসময় পীড়ন বাই বিকৃতি হয়। এবারে যেহেতু এটা বাল্ক মডিউলাস বলছি, সেটা হচ্ছে ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন, মানে বাংলায় বলা হয় আয়তন পীড়ন বাই হচ্ছে তোমার আয়তন বিকৃতি। মানে পীড়নের ইংরাজি হচ্ছে স্ট্রেস, আর বিকৃতি ইংরাজি হচ্ছে স্ট্রেন। ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। আচ্ছা, এবারে ভলিউম স্ট্রেসটা কত হয় না, প্রতি একক ক্ষেত্রফলে যে ফোর্সটা তুমি দিচ্ছ সেটাকে বলা হয় তোমার স্ট্রেস। প্রতি একক ক্ষেত্রফলে তুমি কতখানি ফোর্স দিচ্ছ। তাহলে ধরো আমি ডিএফ অ্যামাউন্টের ফোর্স দিলাম, তাকে আমি এরিয়া দিয়ে ভাগ করলাম, তাহলে এইটা হলো হচ্ছে তোমার পীড়নটা। আর বিকৃতিটা কি? বিকৃতিটা হচ্ছে যে প্রতি একক ভলিউমে যে ভলিউমের চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে বিকৃতি। তাহলে হচ্ছে তোমার যেটা ফোর্স দিচ্ছ পার ইউনিট এরিয়া, সেটা হচ্ছে পীড়ন, আর যে ভলিউমের পরিবর্তন হচ্ছে পার ইউনিট ভলিউম, সেটা হচ্ছে তোমার বিকৃতি। আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে যে পীড়ন জিনিসটা হচ্ছে তুমি যেদিকে ফোর্স দাও না, বিকৃতিটা উল্টো দিকে হয়। তুমি যদি ফোর্সটাকে এটা দাও, মানে ধরো ফোর্স তুমি অ্যাপ্লাই করলে, মানে ফোর্সটা তুমি যেদিকে দেবে ভলিউমটা দেবে কমবে। ফোর্স বেশি দেওয়া মানে হচ্ছে ভলিউমটা কমে যাওয়া, ফোর্স কমিয়ে দেওয়া মানে হচ্ছে ভলিউমটা বেড়ে যাওয়া। সেই জন্য একটা নেগেটিভ সাইন রইল। এই নেগেটিভটা এটা ইমপ্লাই করছে যে ভলিউম যেদিকে প্রযুক্ত হবে ভলিউমটা, মানে বায়ু যে ফোর্স বাড়ালে ভলিউমটা কমে, মানে ডিএফ এবং ডিভির অপোজিট সাইন। মানে ডিএফ যদি পজিটিভ হয়, অর্থাৎ ফোর্স যদি বাড়ে, তাহলে ভলিউমটা কমছে, তখন ডিভিটা নেগেটিভ হবে। কিন্তু ওভারঅল কাপ্পাটাকে আমি পজিটিভ করবো বলে আগের একটা নেগেটিভ সাইন আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবারে দেখো ফোর্স পার ইউনিট এরিয়া, এটা কি বলে? প্রেসার বলে। মানে প্রতি একক ক্ষেত্রফলে যে বল, সেটা কি চাপ বলে। মাইনাস ডিএফ বাই
এটা হচ্ছে বেসিক্যালি মাইনাস ডিপি, আর এখানে ভিটাকে উপরে পাঠিয়ে দাও বাই ডিপি, তাহলে ভিটাকে উপরে চলে গেল, তাহলে মাইনাস ভি হয়ে গেল, ডিএফ বাই এটাই হচ্ছে ডিপি, আর এটা ডিপি হলো। আচ্ছা, এই পুরো ব্যাপারটা যখন এটা হচ্ছে তোমার নর্মালি বাল্ক মডিউলাস, এবার আইকোথার্মাল বাল্ক মডিউলাস মানে কি, এই পুরো কাজটা যখন করছো তখন তোমার টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতে হচ্ছে, যেমন এটা করতে হচ্ছে এক আইকোথার্মালটা জুড়ে দিয়েছে বলে, আর এটা হচ্ছে এক কনস্ট্যান্ট টেম্পারেচার, পুরো কাজটাকে করতে হচ্ছে এক কনস্ট্যান্ট টেম্পারেচার, নির্দিষ্ট তাপমাত্রা। সেই জন্য যখন তুমি এইরকম ভাবে লিখবে, এই টেম্পারেচারটা কনস্ট্যান্ট বলে সেটাকে ব্র্যাকেট দিয়ে সাফিক্স হিসেবে টি লিখে দিতে হলো, এটার মানে হচ্ছে তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তাহলে কাপ্পাটা হচ্ছে মাইনাস ভি ডেল পি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি। আচ্ছা, এবারে দেখো এর ইউনিট নিয়ে যখন কথাবার্তা বলবে তখন এই যে ভি আর ডিবি সেম ইউনিট বলে কেটে চলে গেল, তাহলে উপরে ডিপি রয়ে গেল, সেটা হচ্ছে প্রেসার, সেখানে এসআই ইউনিট যদি তুমি দেখো, এসআই ইউনিট অফ কাপ্পা সেটা হচ্ছে পাস্কাল হয়, পাস্কাল মানেই হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, তোমার জানা আছে। ঠিক আছে, এই হচ্ছে আইকোথার্মাল বাল্ক মডিউলাস, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটা বলো, আর কার কি অসুবিধা বলো? আর কিছু অসুবিধা আছে? স্যার একটা প্রশ্ন পেয়েছি, হ্যাঁ, এটা লেখা আছে যে ভ্যান ডার ওয়ালস বি এর একক কি? এই বি এর একক বলতে কি? আমি আসছি সেটা। ভ্যান রল ইকুয়েশন অফ স্টেট তো আজকে হওয়ার কথা, তাই না? আগের দিন আমরা কি বলেছিলাম? আগের দিন তো আমরা কিছু ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস দিয়েছিলাম ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, তাই না? এবার আজকে হচ্ছে তাহলে এমন কিছু ইকুয়েশন অফ স্টেট আমায় জানতে হবে যে ইকুয়েশন অফ স্টেটটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন, যেটা পিভি ইকুয়াল টু এনআরটি সেটা নয়, তাহলে একটা নতুন ইকুয়েশন অফ স্টেট যা দিয়ে তোমাকে নতুন গ্যাসের বিহেভিয়ারগুলোকে বুঝতে হবে, আর ঠিক আছে, এটা আমি সেটা আসবো এবারে, মানে আজকে ওটা নিয়ে আলোচনা হবে। হ্যাঁ স্যার বুঝলি। হুম হুম। এবং এটা ইউনিট ডাইমেনশন যখন পড়িয়েছিলাম সেখানে কিন্তু বিয়ের ইউনিট বলে দিয়েছিলাম, মানে সেটা আমি এখন করব তখন বুঝতে পারবে। বলো আগে, মানে আগে যে ক্লাসগুলো হয়েছে গেসিয়াস থেকে, সেখানে কারো যদি কিছু ডাউটস থাকে আগে ক্লিয়ার করে নাও। আর কি কারো কিছু ডাউটস আছে? আগে তোমার যে প্রশ্নটা ধরো, তোমার প্রশ্নটার উত্তরটা আমি এখন দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তাহলে এই ধরো একদম শুধু স্পেসিফিক্যালি তোমার প্রশ্নের উত্তরটা, ইউনিট অফ ভ্যান ডর কনস্ট্যান্ট বি। আচ্ছা, এটা আমি একটু পরে ভালো করে পড়াচ্ছি। এই যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট এরকম দেখতে, হ্যাঁ, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। মানে দেখো, যেটা হচ্ছে যে এমনিতে পি ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি হতো আইডিয়াল গ্যাসের জন্য, এখানে প্রেশার একটা কারেকশন রয়েছে, যে কারেকশনটা এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এন হচ্ছে নাম্বার অফ মোলস, ভি হচ্ছে ভলিউম, আবার এখানে ভলিউম একটা কারেকশন হচ্ছে ভি মাইনাস এন বি, এখানে এ আর বি কে বলা হয় ভ্যান ডর ওয়ালস কনস্ট্যান্ট। আর এবারে এইখান থেকে যদি তোমাকে ইউনিট অফ বিটাকে বের করতে, তুমি কি করে বের করবে দেখো, জাস্ট তোমাকে আমি এইটুকু বলে দিচ্ছি, এনটা হচ্ছে নাম্বার অফ মোলস রিপ্রেজেন্ট করে, ভিটা হচ্ছে ভলিউম রিপ্রেজেন্ট করে। তা তুমি ধরো আর কিচ্ছু জানো না, তাহলে জাস্ট ইউনিট ডাইমেনশন যেটা শেখানো হয়েছে তার বেসিসে বিয়ের ইউনিট কি হবে বলো তো? আমি করে দিয়েছিলাম কিন্তু, বলো। স্যার মোল লিটার মাইনাস 1 হবে। হ্যাঁ, কি করে হবে বলো? ওই তো ভি এর একক এন বি এর এককের সমান হবে। এক্স্যাক্টলি, তাহলে ইউনিট অফ বি হচ্ছে ইউনিট অফ বিটা হবে, তাহলে ভি বাই এন হবে, মানে ভি এর ইউনিট তো এন বির ইউনিটের সঙ্গে সমান হবে, তাই তো? ভি এর ইউনিট যদি এন বি, তাহলে বি এর ইউনিট কত হবে? ভি বাই এন ইউনিটের সঙ্গে সমান হবে। তাহলে এটা কি লিখবে তুমি? লিটার পার মোল, এটা হচ্ছে কনভেনশনাল ইউনিট, যেটা লিটার পার মোল। আর এসআই ইউনিট করলে কি হবে? লিটারটা হচ্ছে মিটার কিউব কিন্তু মোল ইনভার্স, এটা বুঝলে? ডাইমেনশন কি হবে? এল কিউব এন ইনভার্স, এগুলো করে দিয়েছিলাম না? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইটা
তাহলে একই রকম করে এখান থেকে তুমি এর ইউনিটও বলতে পারবে। এর ইউনিট কি হবে বলো তো? ইউনিট অফ পি এর সমান হবে না ঠিক করে বলো। এন স্কয়ার এ বাই এক্স্যাক্টলি, হ্যাঁ এন হ্যাঁ হ্যাঁ, স্কয়ার এ। এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে এর ইউনিট হবে কত? পি ভি স্কয়ার বাই এন স্কয়ার ইউনিট, তাই না? তাহলে ইউনিট অফ এ হচ্ছে, তুমি একদম ঠিক কথা বলেছো যে পি এর ইউনিট এন স্কয়ার এ বাই ভি স্কয়ার ইউনিটের সঙ্গে সমান হবে। তাহলে এর ইউনিট হবে পি ভি স্কয়ার বাই এন স্কয়ার ইউনিট, পি ভি স্কয়ার বাই এন স্কয়ার। সেটা কত হয়ে যাচ্ছে না, অ্যাটমসফিয়ার লিটার স্কয়ার মোল টু দি পাওয়ার -2। এটা যদি এসআই ইউনিট করো, এটা হচ্ছে কনভেনশনাল ইউনিট, তাহলে এটা হচ্ছে পাস্কাল মিটার টু দি পাওয়ার 6 মোল টু দি পাওয়ার -2। কেন ভলিউমটা যখন তুমি লিখবে সেটা মিটার কিউব হয়ে যাবে, প্রেসারটা হচ্ছে পাস্কাল হয়ে যাবে, পাস্কাল মিটার টু দি পাওয়ার 6 মোল টু দি পাওয়ার -2। আর এ যদি ডাইমেনশনাল ফর্মুলা দেখো তাহলে পাস্কাল মানে প্রেসারটা কি হচ্ছে, প্রেসারটা হচ্ছে তোমার মানে মানে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে আমি মানে প্রেসারের যদি ডাইমেনশনটাকে বলি তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে প্রেসারের ডাইমেনশন, ইন্টু এটা এল টু দি পাওয়ার 6 হলো, ইন্টু এন টু দি পাওয়ার -2 হলো। তার এটা হয়ে গেল কত, এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2 এন টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা হলো, তাই তো? এটা বুঝতে পারলে? আচ্ছা এটা বলো, আর কারো কিছু অসুবিধা আছে? আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন ওইটা বলে দেন। ও আচ্ছা, এটাই সেই প্রথমে বলতে চাইছিলাম এই আইসোথার্মাল বাল্ক মডিউলাসের আগে। চলে এসো, আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন। আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন। দেখো আবার আমি বললাম যে মানে ইনিশিয়াল ভলিউম যেটা সেটা হচ্ছে ভি, ভলিউম অফ দ্য সাবস্টেন্স তোমার ভি। এবারে বললাম যে টেম্পারেচার চেঞ্জেস ফ্রম টি টু টি প্লাস, সরি টেম্পারেচার এখন প্রেসার, এক মিনিট। এবার আমি প্রেসার চেঞ্জ করছি, টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে, তাহলে প্রেসার চেঞ্জেস ফ্রম পি টু পি প্লাস ডেল্টা পি কিপিং টেম্পারেচার as constant such that volume changes from V to V plus delta V, যাতে করে ভলিউমটা তোমার চেঞ্জেস ফ্রম ভি টু ভি প্লাস ডেল্টা ভি। এটা তাহলে প্রেসারটাকে পাল্টাচ্ছে, টেম্পারেচার কনস্ট্যান্টটাকে, যাতে করে ভলিউমটা ভি থেকে ডেল্টা ভিতে পাল্টাচ্ছে। তাহলে এই যে আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশনকে একটা বিটা দিয়ে এক্সপ্রেস করা হয়, বিটাটা হচ্ছে কি, লিমিট বিটাটা হচ্ছে কি, লিমিট 1/v ডেল্টা ভি বাই ডেল্টা পি, যখন তুমি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতে একটা মাইনাস সাইন দিতে হবে, কারণ এখানেও একই রকমভাবে প্রেসার বাড়ালে ভলিউম কমে, তা প্রেসার যদি বাড়ায় ভলিউম কমে, তাহলে প্রেসার এবং ভলিউম তারা অপোজিট ডিরেকশনে যাচ্ছে বলে একটা মাইনাস সাইন তোমাকে দিয়ে দিতে হয়। এটাকেই জাস্ট লোকে লেখে -1/v ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট পি। এইটা হচ্ছে বিটা, যেটাকে বলা হচ্ছে আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন। তাহলে তার ইউনিট কি হবে, ইউনিট অফ বিটা কত তুমি দেখো, দেখো এখানে আবার ডিভি এবং ভি তার ইউনিট জাস্ট কেটে যাচ্ছে, কেটে গেলে 1/, প্রেসারের ইউনিট, মানে এটা হচ্ছে পাস্কাল ইনভার্স, এটা হচ্ছে ইউনিট হবে। এবং একটা পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ যে এখানে এই বিটা এবং কাপ্পা
তারা একে অপরের সাথে কেমন ভাবে রিলেটেড, বিটা আর কাপ্পা, মানে এইভাবে যদি কাপ্পা আর বিটা তারা হচ্ছে একে অপরের রেসিপ্রোকাল হয়। মানে কাপ্পাটা তুমি যখন ডিফাইন করেছিল দেখো ঠিক উল্টোটা ছিল, মাইনাস ভি ডেল পি বাই ডেল ভি আর কনস্ট্যান্ট পি, আর এখন বিটাটা হচ্ছে -1/v ডেল ভি বাই ডেল পি আর কনস্ট্যান্ট পি। ঠিক আছে, বোঝা গেল আইগত আমার কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশনটা। ওখানে লিমিট ব্যবহারটা কতটা ব্যবহার করেছেন? ও মানে মানে লিমিটটা তোমাদেরকে অঙ্কে শেখানো হবে। মানে আসলে কি হয় জানো তো, মানে মানে ধরো তোমাকে একটা এক্সাম্পল আমি বলি তাহলে বুঝতে পারবে। ধরো তোমার মানে এই যে কোনো একটা সাবস্টেন্স তুমি নিয়ে, ধরো জলকেই তুমি নিয়েছো, ধরো জলে প্রতি একক টেম্পারেচার বাড়ালে কতটা হিট লাগে যদি আমি ক্যালকুলেট, আমি এইভাবে বলি। ধরো জলের ক্ষেত্রে যে 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কতখানি হিট লাগে, তোমরা ইউজুয়ালি কি বলো যে জলের ক্ষেত্রে হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ানোর জন্য তোমার 1 ক্যালোরি হিট লাগে, বলো তো? 1 গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য 1 ক্যালোরি হিট লাগে, এটা তো বলো নাকি? 1 গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য 1 ক্যালোরি হিট লাগে, তাই তো? আচ্ছা, এবারে এই যে 1 ক্যালোরি হিট লাগে বলছি, সেটা তো তোমার ধরো ধরো আমি বলছি 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে নিয়ে গেলাম, আবার ওদিকে ধরো 98 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থেকে 99 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে নিয়ে গেলাম, আবার ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে নিয়ে গেলাম। প্রত্যেক ক্ষেত্রে তোমার কি একই পরিমাণ হিট লাগবে? কি মনে হয়? সেটা 1 ডিগ্রি তো বাড়াচ্ছি, হয় না তাই তো? এটা অ্যাভারেজ করতে হয়, তাই তো? এবং এই অ্যাভারেজটা কি দাঁড়ায়? অ্যাভারেজটা জানায় তোমরা জানো, মানে 14.5 থেকে 15.5, 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য সত্যি সত্যি 1 ক্যালোরি হিট লাগে। কিন্তু 1 থেকে 2 বা 25 থেকে 26 বা 50 থেকে 51 বা 98 থেকে 99 প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 1 ক্যালোরি করে হিট কিন্তু লাগে না, এটা অ্যাভারেজ করতে হয়। তাহলে আমি যদি এই যে একটা আরবিট্রারি প্রেসারের চেঞ্জ মানে ডেল্টা পি কিন্তু অনেকটা বেশি চেঞ্জ করি, তার জন্য ভলিউমের চেঞ্জ যদি অনেকটা বেশি হয়, তাহলে যে নর্মালি 1/v ডেল্টা ভি বাই ডেল্টা পি যদি করতাম না, যেটা হতো একটা অ্যাভারেজ ভ্যালু বেরোতো। ঠিক আছে, এটা অ্যাভারেজ ভ্যালু বেরোতো। সেজন্য আমাকে যেটা করতে হবে যে যখন তুমি প্রেসারের চেঞ্জটাকে করবে না খুব সামান্য, ধর আমি যদি বলি 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তুমি দেখতে চাইছো, হ্যাঁ, মানে ওই যে হিট মানে আগের থেকে হিট ক্যাপাসিটি অফ ওয়াটার যখন আমি বলছি আর কি, যে 30 ডিগ্রির কাছাকাছি প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ানোর জন্য কতখানি হিট লাগবে, সেখানে তোমাকে যেটা করতে হবে ওই 30 ডিগ্রির কাছাকাছি খুব সামান্য পরিমাণ টেম্পারেচার চেঞ্জ করার জন্য কতখানি হিট লাগবে তোমাকে সেটা দেখতে হয়। এখানেও সেই কাজগুলোকে করা হচ্ছে যে যদি আমি ওই লিমিটটাকে না নিতাম, লিমিটটাকে নেওয়া মানে হচ্ছে যেটা সিম্পলি যেটা বলতে চাইছি যে প্রেসারের চেঞ্জটা তোমাকে কিন্তু খুব অল্প করতে হবে। যদি প্রেসারের চেঞ্জটা অনেকটা বেশি করলে তার জন্য ভলিউমের অনেকটা বেশি চেঞ্জ হলো, মানে ধর আমি বলছি প্রেসারটা 10 অ্যাটমসফিয়ার বাড়িয়ে দিলে তার জন্য ভলিউমটা হচ্ছে যা ছিল লেসে আমি কথা বলছি 100 লিটার কমে যাচ্ছে, তাহলে 100 লিটারকে 10 দিয়ে ভাগ করলে যেটা বেরোলো সেই থেকে বেরোচ্ছে সেটা একটা অ্যাভারেজ বেরোচ্ছে। তোমাকে অ্যাভারেজ না যদি করতে হয়, তোমাকে যেটা করতে হবে যে আমি একদম খুব অল্প পরিমাণ প্রেসারের চেঞ্জ করলাম, তার জন্য খুব অল্প পরিমাণে ভলিউমের চেঞ্জ হলো, সেইটাকে বোঝানোর জন্য হচ্ছে তোমার এই লিমিটটাকে ব্যবহার করতে হয়। এটা ম্যাথামেটিক্যাল একটা কনসেপ্ট, ম্যাথামেটিক্সে দেখবে তোমাকে লিমিট পড়ানো হবে, ঠিক আছে? নাহলে অ্যাভারেজ বেরিয়ে যায়, ওই জন্য। বুঝতে পারছো? হুম, প্রত্যেক ক্ষেত্রেই তাই। এর আগের যে কেসগুলো যেটা কনসিডার করেছি প্রত্যেক ক্ষেত্রে জিনিসটা তাই। এই যে এখানে আলফা যখন আলফা ডিফাইন করলাম যখন থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, সেখানে ওই একই কাজটাকে করেছি যে তুমি জাস্ট টেম্পারেচার বাড়ালে ভলিউম চেঞ্জ হয়। আমি এবারে টোটাল হয়তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়িয়ে দিলাম, তার জন্য ভলিউমের চেঞ্জ ধরো 40 সেন্টিমিটার কিউব হয়ে গেল, 40/20 করে যেটা সেটা অ্যাভারেজ। তোমাকে যেটা করতে হবে খুব অল্প পরিমাণ, ইনফাইনাইটেসিমাল পরিমাণ, যতটা কম ভাববে তার থেকেও কম পরিমাণ তুমি টেম্পারেচার চেঞ্জ করলে তার জন্য ভলিউমের খুব সামান্য চেঞ্জ হবে, সেই 1/v ডেল্টা ভি বাই ডেল্টা টি আর কনস্ট্যান্ট, যেখানে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, সেইটা হচ্ছে তোমার আলফাতে। ঠিক আছে, আর কারো কিছু আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো তাহলে এগোই এবারে নাকি? হ্যাঁ হ্যাঁ। চল।
আচ্ছা, তাহলে নেক্সট আমাদের যে জিনিসটা একটু আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, এইটা নিয়ে এবার আমাদের একটু আলোচনা করতে হবে। তো দেখো, তাহলে আমরা এর আগের যে ক্লাসটাকে নিয়েছিলাম সেই ক্লাসে আমরা বলেছিলাম যে যে বাস্তবে যে গ্যাসগুলো আছে সেই বাস্তবে গ্যাসগুলো কিন্তু আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটা ওবে করে না, এটা আমরা দেখেছিলাম। মানে আমি অন্তত মানে 8টা এভিডেন্সেস দিয়েছিলাম, ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালি। আচ্ছা, এবারে তো শুধু বলেই খালাস হলে হবে না যে ঠিক আছে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে বাস্তবে গ্যাসের বিহেভিয়ার গুলোকে বুঝতে পারা গেল না, আমি হাত উল্টে দিয়ে বসে রইলাম, তা তো চললে হবে না। বিজ্ঞানীরা যেটা করলো যে নতুন ইকুয়েশন অফ স্টেট তৈরি করার চেষ্টা করলো, যেটা সাডেনলি আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট নয়, বা আইডিয়াল গ্যাসের যে পিভি ইকুয়াল টু এনআরটি তার কিছু মডিফিকেশন হ্যাঁ করার চেষ্টা করলেন। করে যেটা করে অন্ততপক্ষে 68 থেকে 70টার নতুন ইকুয়েশন অফ স্টেট ছিল, যে নতুন ইকুয়েশন অফ স্টেটগুলো আশা করা যাচ্ছে যে তারা রিয়েল গ্যাসের বিহেভিয়ারটাকে প্রপারলি ধরতে পারবে। আচ্ছা, তার মধ্যে যেটা মোস্ট প্রিমিটিভ এবং মোস্ট সিগনিফিক্যান্ট যেটা সেটা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, যে কারণে ভ্যান ডার ওয়ালস নোবেল প্রাইজও পান। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট কি বলে, তিনি ওই আইডিয়াল গ্যাসের যে ইকুয়েশন অফ স্টেট ছিল সেখান থেকে একটা কারেকশন করেন। মানে ধরো ফর আইডিয়াল গ্যাস তোমার কাছে পিভি ইকুয়াল টু এনআরটি, এই হচ্ছে ইকুয়েশন অফ স্টেটটা ছিল আইডিয়াল গ্যাসের জন্য এটা। আর ফর নন আইডিয়াল গ্যাস ওয়ান অফ দ্য মানে আইডিয়াল গ্যাসের জন্য একটা ইকুয়েশন অফ স্টেট, একটা ইউনিক। আর নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বললাম 68 থেকে 70টা ইকুয়েশন অফ স্টেট আছে। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, ডাইটেরেস ইকুয়েশন অফ স্টেট, বার্থেলোট ইকুয়েশন অফ স্টেট, আমাদের সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাথ শাহ তারা একটা স্টেট করেছিলেন, শাহ বসু ইকুয়েশন অফ স্টেট, হ্যাঁ ক্যামারলিঙ্গন ইকুয়েশন অফ স্টেট, প্রচুর ইকুয়েশন অফ স্টেটস আছে। অত কিছু জানার দরকার নেই, আমাদের একটাই যা সিলেবাসে আছে। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার equation of state is the Van der Waals equation of state. One of the most popular equation of state is the Van der Waals equation of state. তো কি হচ্ছে দেখো, সেইটা হচ্ছে P প্লাস n স্কোয়ার a বাই v স্কোয়ার ইন্টু v মাইনাস nb ইকুয়াল টু nrt। তাহলে এই যে ইকুয়েশন অফ স্টেটটা, এটাকে বলা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। তাহলে এখানে কি করা হয়েছে, এখানে দেখো তোমার প্রেসার একটা কারেকশন এসেছে। আগে ছিল পি, এখন হয়ে গেলে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর এখানে ছিল ভি, এখানে হলো ভি মাইনাস এন বি। তার মানে প্রেসার একটা কারেকশন চলছে, ভলিউম একটা কারেকশন চলছে। তাহলে এই যে নতুন ইকুয়েশন অফ স্টেটে তোমার এ আর বি এই দুটো তোমার অচেনা, বাকি সব তোমার চেনা। পিটা প্রেসার, বিটা ভলিউম, টিটা টেম্পারেচার, এনটা হচ্ছে নাম্বার অফ মোলস। তাহলে এ আর বি এদেরকে বলা হয় ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। তাহলে এ আর বি আর দ্য, এই ভ্যান ডার ওয়ালস বারবার বানান করে লিখতে সময় লাগে বলে ওই জন্য ভি ডি ডব্লিউ বলে দেওয়া হলো, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস। তাহলে এ বি আর দ্য ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, ভ্যান ডার ওয়ালের ধ্রুবক কনস্ট্যান্ট। আচ্ছা, এ যেটা, এ কি রিপ্রেজেন্ট করে, এ রিপ্রেজেন্ট করে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। মানে মলিকুলগুলো যে একে অপরকে অ্যাট্রাক্ট করে, সেই অ্যাট্রাকশনটা তো আইডিয়াল গ্যাসে ধরা হয়নি। মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসে ধরে নেওয়া হয়েছিল যে আইডিয়াল গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, কিন্তু আমরা যখন ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সগুলো দেখছিলাম সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে গ্যাস মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকতেই হবে। তাহলে এ রিপ্রেজেন্ট ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, এইটা।
আর বি কে রিপ্রেজেন্ট করে, বি রিপ্রেজেন্টস ইন্টারমলিকুলার রিপালশন, ইন্টারমলিকুলার রিপালশন অ্যান্ড তার সাথে সাথে অ্যান্ড ফাইনাইট সাইজ বা ফাইনাইট ভলিউম অফ দ্য গ্যাস মলিকুলস। তাহলে এই যে আমরা দেখবে বলেছিলাম যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের কোন কোন অ্যাজাম্পশনসগুলোকে তোমাকে ইগনোর করতে হবে, যেগুলো হচ্ছে তোমার ওই ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিগুলোকে ধরার জন্য, তার দুটো বলেছিলাম যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয় দ্যার ইজ নো ইন্টারমলিকুলার ইন্টারাকশনস অ্যামং দ্য গ্যাস মলিকুল, কিন্তু বাস্তবে ইন্টারমলিকুলার ইন্টারাকশনস আছে। আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছিল গ্যাস মলিকুলগুলো পয়েন্ট মাস, তাদের কোনো ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকুলগুলোর ভলিউমকে তুমি জাস্ট ইগনোর করতে পারো, কিন্তু বাস্তবে সেটাকে তুমি ইগনোর করতে পারো না। তাহলে সেই দুটোই দেখো এ আর বি এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এ এর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে, বি এর মধ্যে হচ্ছে ইন্টারমলিকুলার রিপালশন এবং ফাইনাইট ভলিউম অফ দ্য গ্যাস মলিকুলস আছে। আচ্ছা, এবারে এইখানে যে বিটা, এই বিটা ফাইনাইট সাইজ অফ দ্য মলিকুল তার সঙ্গে কেমন করে রিলেটেড যদি তুমি দেখো, তাহলে এই বিটা হয় হচ্ছে তোমার 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু স্মল ভি, এইটা যেখানে স্মল ভিটা হচ্ছে তোমার ভলিউম অফ ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকুল, মানে একটা গ্যাস মলিকুলের যে ভলিউমটা সেটা স্মল ভি দিয়ে বলা হচ্ছে। সেটাকে তুমি লিখতে পারো 4/3 পাই আর কিউব, যেখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফেরিক্যাল মলিকুল। মানে মলিকুলগুলোকে না একটা স্ফিয়ার ধরে নেওয়া হয়, এটা ইউজুয়ালি ধরে নেওয়া হয় এটাকে, মানে এই যে স্ফিয়ার ধরে নেওয়াটা এটা মানে হার্ড স্ফিয়ার মডেল বলে এটাকে। হ্যাঁ, মানে অ্যাজ ইফ যেন এক একটা মলিকুল তারা খুব শক্ত স্ফেরিক্যাল শেপ, মার্বেলের মতো। এই হার্ড স্ফিয়ার মডেল অনুযায়ী ধরে নেওয়া হচ্ছে প্রত্যেকটা মলিকুল হচ্ছে ছোট ছোট করে স্ফিয়ার, তার যদি রেডিয়াস আর হয় তাহলে এক একটা মলিকুলের ভলিউম 4/3 পাই আর কিউ। তাহলে এই স্মল ভিটা হচ্ছে তোমার এক একটা মলিকুলের ভলিউম, তাকে তুমি 4 ইন্টু অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে তুমি মোলার ভলিউমটা পেয়ে যাবে। আর এন অ্যাভোগাড্রো তো তুমি জানো, এটা অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে 6.023 বা 022ও লেখো, 6.023 × 10⁻23 পার মোল। তাহলে দেখো, তাহলে এক একটা মলিকুলের ভলিউম তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে তার 4 টাইমস হচ্ছে তোমার বি। হ্যাঁ, যে বিটা হচ্ছে তোমার ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্টে তোমার ব্যবহার করতে হয়েছে এটা। আচ্ছা, এবারে এই যে এটা এ, আচ্ছা ঠিক আছে, আমি এটা না হয় পরে বলছি। আচ্ছা ঠিক আছে, এটা বলে নিই, মানে এটা অলরেডি বলে দিয়েছি, তবে আরেকবার একটুখানি বলে নেওয়া যেতে পারতো। 1 মিনিট। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, তাহলে মানে প্র্যাকটিস হয়ে যাবে কি আর। আচ্ছা, এবারে এইখানে এই যে এ আর বি, এ থ্রু দিয়ে তুমি প্রেসারে কারেকশনটা করেছো, বি এর থ্রু দিয়ে তুমি ভলিউমে কারেকশনটা করেছো, তাহলে তুমি যদি একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ, এস মানে ইউনিট অফ এ আর ডাইমেনশন অফ এ, এটা একটুখানি দেখে নিই। এটা আরেকবার এখানে বলে দিচ্ছি কমপ্লিটনেস, আগেরটা তো ডাউট হিসেবে ছিল, এটা আমার পড়ানোর মধ্যে আমি রেখে দিই। যে তোমার ধরো ইউনিট অফ এ, যেটা বললাম। আচ্ছা, একটু আবার একটু মনে করে নাও যে সবসময় গরুর সঙ্গে গরুই যোগ হয়, গরুর সঙ্গে ছাগল যোগ হবে না। তাহলে এইটা কিন্তু প্রেসার রিপ্রেজেন্ট করে, তার সঙ্গে যদি এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার আমি যোগ করেছি, তাহলে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারের ইউনিটটা প্রেসার ইউনিটের সমান হতে হবে। তাহলে এর ইউনিটটা হবে পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার ইউনিট, এটা পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার ইউনিট। তাহলে কনভেনশনাল ইউনিটটা হয়ে যাবে অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কনভেনশনাল ইউনিট। এটা কনভেনশনাল ইউনিট, মানে প্রথাগতভাবে প্রেসারটাকে ওটাকে অ্যাটমসফিয়ার লেখে, ভলিউমটাকে লিটার লেখে, সেই জন্য এটা কনভেনশনাল ইউনিট এবং মোস্ট পপুলার ইউনিট। যদি এটাকে যদি এসআই ইউনিটে নিয়ে যাও, এসআই ইউনিট অফ এ, তখন প্রেসারটাকে তোমার লিখতে হবে পাস্কাল, ভলিউমটাকে লিখতে হবে মিটার টু দি পাওয়ার 6, কারণ ভলিউম মিটার কিউব হয়, ভলিউম তার স্কোয়ার আছে মানে মিটার টু দি পাওয়ার 6, আর মোল টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এসআই ইউনিট অফ এ। আর ডাইমেনশনাল ফর্মুলা অফ এ
ডাইমেনশনাল ফর্মুলা অফ এ, সেটাকে আমি এইরকমভাবে লিখছি। এইটা দেখো, এটা আমি করে দিয়েছিলাম যে প্রেসারটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, তাকে এল স্কয়ার দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এখানে লেন্থের পাওয়ার 6 আছে। আর যখন অ্যামাউন্টটা ডাইমেনশনে ব্যবহার হতে হবে তখন ক্যাপিটাল এন দিয়ে লিখতে হয়। এটা হলো, এটা হয়ে যাচ্ছে কত, এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2 এন টু দি পাওয়ার -2। এটা হচ্ছে এ, ভ্যান ডার ওয়ালস এ। আর যদি তুমি ইউনিট অফ বি দেখো, সেটা কত হবে, ইউনিট অফ ভি বাই এন। ওই আবার বললাম গরুর সঙ্গে গরুকেই যোগ করা যায় বা বিয়োগ করা যায়। তাহলে ভি তার সঙ্গে এনবি বিয়োগ করছে, মানে এনবিটা যে ফিজিক্যাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করে, ভিটাও ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এনবি আর বি যদি সেম ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, তাহলে বি কাকে রিপ্রেজেন্ট করবে, ভি বাই এন কে রিপ্রেজেন্ট করবে। তো সেটা যদি তুমি করো লিটার মোল ইনভার্স, এটা হচ্ছে কনভেনশনাল ইউনিট। কনভেনশনাল ইউনিট হচ্ছে এইটা। যদি তুমি এটাকে এসআই ইউনিটে নিয়ে চলে যাও, এসআই ইউনিট অফ বি সেটা হচ্ছে মিটার কিউব মোল ইনভার্স। আর যদি ডাইমেনশনাল ফর্মুলা দেখো, ডাইমেনশনাল ফর্মুলা অফ বি সেটা হচ্ছে তোমার এল কিউব এন টু দি পাওয়ার -1। তাহলে এ বি তাদের তুমি ইউনিট বা ডাইমেনশনগুলো পেয়ে গেলে। ঠিক আছে, হলো হলো তাহলে দেখো, এই যে তুমি যখন ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেটটাকে দিলে, সেই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটে দুটো অ্যাডিশনাল টার্ম এখানে ব্যবহার করা হয়েছে, এ আর বি। সেই এ আর বি সেইগুলো কি মানে করে এবং তাদের ইউনিট ডাইমেনশন কি, সেইটুকু আমি বলে দিতে পারলাম। ঠিক আছে, তো কোনো অসুবিধা আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। কি প্রত্যেকে ঠিক আছে যা বলেছি? আগের কথাটা দেখো, হ্যাঁ, না দেখো, ইন্টারমলিকুলার রিপালশন এটা বলে দিন। এই যে মলিকুলগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করে, রিপেলও করে, জানো তো। মানে মলিকুলগুলো একে অপরকে আকর্ষণ করে, বিকর্ষণ করে। মানে একটু দূরে দূরে থাকলে তারা আকর্ষণ করে, খুব দূরে থাকলে আকর্ষণ বিকর্ষণ কিছু নেই। তাহলে অল্প একটু দূরে আছে তাহলে আকর্ষণ করে, একদম খুব যদি কাছাকাছি চলে আসে তখন কি হচ্ছে, প্রত্যেকটা মলিকুলের তো বাইরে ইলেকট্রন থাকে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন করে। ওই জন্য মলিকুলগুলো খুব কাছাকাছি চলে এলো, অর্থাৎ প্রেসার যদি খুব বাড়িয়ে দাও, যখন মলিকুলগুলো একটা আরেকটা প্রায় ঘাড়ে এসে বসার চেষ্টা করছে, তখন কিন্তু অ্যাট দ্য সেম টাইম রিপালশন হয়। তাহলে এই বি এর মধ্যে তোমার শুধুমাত্র মানে ফাইনাইট সাইজ অফ দ্য মলিকুল সেটা আছে সেরকম নয়, বি এর মধ্যে কিন্তু ইন্টারমলিকুলার রিপালশনটাও আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে বিটাকে অনেক সময় বলা হয় কি, এই বিটাকে অনেক সময় বলা হয় না এক্সক্লুডেড ভলিউম বলা হয়। মানে এক্সক্লুডেড ভলিউম মানে অ্যাজ ইফ যেন কন্টেনারের ভলিউম তোমার ভি ছিল, ভি থেকে যে ভলিউম তুমি বাদ দিচ্ছ সেটা এক্সক্লুডেড ভলিউম পার মোল। মানে এক মোলের জন্য এক্সক্লুডেড ভলিউম। তার মানে ধরো একটা কন্টেনার আছে, এবারে একটা কন্টেনারের ভলিউম একটা আছে, এবারে ইউজুয়ালি কিছু অন্যান্য মলিকুলগুলো তাদের যদি কোনো ভলিউম না থাকতো, কোনো একটা পার্টিকুলার মলিকুল সে ওই ভলিউমে সর্বত্র ব্যবহার করতে পারতো। কিন্তু অন্যান্য মলিকুল যদি থেকে থাকে এবং তাদের যদি ফাইনাইট সাইজ থাকে, তাহলে কি হবে, কোন একটা পার্টিকুলার মলিকুল ওই ঘরে সর্বত্র ব্যবহার করতে পারবে না। ধরো তুমি একটা 10x10 ঘরে আছো, তুমি একা আছো, আর কেউ নেই, বা অন্য যারা আছে তাদের কোনো ভলিউম নেই, মানে লেটস সে 0, তখন তুমি ঘরের 10x10 পুরোটাকে ব্যবহার করতে পারছো। কিন্তু ওখানে যদি আরো 5 জন লোক থাকে, তাদের যদি একটা ফাইনাইট সাইজ থাকে, সেটা কিছুটা পোর্শন দখল করে রেখে দিয়েছে, তা তুমি কি আর ঘরের পুরোটাকে ব্যবহার করতে পারবে না। তা যে পোর্শনটা ব্যবহার করতে পারলে না সেটাই হচ্ছে এনবি। তাহলে এনবিটা হচ্ছে যতখানি ভলিউম তুমি ব্যবহার করতে পারলে না। এবারে তাহলে তুমি যদি তাকে এনটা দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হয়েছে, পার মোল কতখানি ভলিউম তোমাকে ছেড়ে দিতে হলো, সেটাই হচ্ছে তোমার এক্সক্লুডেড ভলিউম। ঠিক আছে, এবারে এই যে ভলিউমটা তোমাকে ছেড়ে দিতে হচ্ছে, দুটো কারণে ছেড়ে দিতে হতে পারে। একটা হচ্ছে অন্য যারা আছে তাদের নির্দিষ্ট একটা ভলিউম আছে, সেই জন্য ছেড়ে দিতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ধরো যদি এরকম হতো, তুমি যদি এমন হয় যে তোমার পাশে যে আসছে তার সাথে তোমার একটা রিপালশন আছে, তাকে তুমি দেখতে পারো না, ধরো তুমি তৃণমূল, সে হচ্ছে সিপিএম,
তাহলে তুমি তো গা ঘেঁষতে ঘেঁষতে বসবে না, বা তার গায়ে প্রচন্ড ঘামের গন্ধ, তুমি তো তার গা ঘেঁষতে ঘেঁষতে বসবে না, তাকে তুমি একটু রিপেল করবে। তাহলে কি হবে, যে তুমি যেটা মনে করছো যে মলিকুলগুলো ধরো এই একটা মলিকুল আর এই একটা মলিকুল একে জাস্ট টাচ করে থাকবে, টাচটা নাই করতে পারে, রিপালশন যদি করে থাকে দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন থাকছে এইটা। তাহলে এই যে ডিস্টেন্সটা মেনটেন থাকছে কারণ তাদের মধ্যে রিপালশন আছে বলে। দেখো সাইজ আছে বলে তোমার একে আর একটা গায়ে ঠেকে থাকতে তো অসুবিধে নেই, কিন্তু যদি তোমার রিপালশন থাকে তখন ঠেকেও থাকতে পারবে না, মাঝে একটা গ্যাপ থেকে যাবে। তাহলে এইটা আসছে হচ্ছে ইন্টারমলিকুলার রিপালশনের জন্য। তাহলে বি এর মধ্যে কিন্তু ইন্টারমলিকুলার রিপালশন এবং ফাইনাইট সাইজ দুটোই ঢোকানো আছে। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ তাহলে ঠিক আছে এটা। স্যার হ্যাঁ বলো। আগের পাশে একটা হার্ড স্পিয়ার মডেল লেগেছে, ওটার মানে কি? হার্ড স্ফিয়ার মডেল মানে হচ্ছে যে, মানে এই যে তোমরা না দেখবে সবসময় করো যে অ্যাটম বা মলিকুল তাকে তো স্ফেরিক্যাল ধরে নাও, তা শেপটা কি ধরে না দেখবে যে কোনো ক্যালকুলেশনের সময় স্ফেরিক্যাল ধরে নিচ্ছ। তাহলে সত্যি সত্যি কি কোনো একটা মলিকুল স্ফেরিক্যাল? তা তো নয়, তাই না? তাহলে এবারে এই যে স্ফেরিক্যাল যে ধরে নেওয়া, সেটাকে বলা হয় হার্ড স্ফিয়ার মডেল। মানে মানে এবং শুধু তাই না, ওই স্ফিয়ারগুলো যে মার্বেলের মতো শক্ত, মানে সফট নয় যে একটা, এই যে আমি যে এই যে ছবিটা এঁকেছিলাম, তাহলে এই একটা মলিকুল সেটা একদিন একটা হার্ড স্ফিয়ার, আর একটা মলিকুল সেটা হচ্ছে হার্ড স্ফিয়ার। দুটো স্ফিয়ার যদি হার্ড হয় তাহলে একে অপরকে টাচ করতে পারবে, কিন্তু যদি হার্ড না হতো তাহলে কি হতো, হার্ড না হলে যেটা হতো যে এইখানটা একটা দেবে যেত, এখানে একটা দেবে যেত না, এদিকটা কিছুটা দেবে গেছে, এদিকটা একটু দেবে গেছে, এটা হার্ড না হতো, এইটা ধরা যাবে না। তো যেটা কথা হচ্ছে যে হার্ড স্ফিয়ার মডেলে ধরে নেওয়া হয় যে প্রত্যেকটা মলিকুল হচ্ছে এক একটা করে শক্ত স্ফিয়ার, সেখানে তারা একে অপরকে টাচ পর্যন্ত করতে পারে, কিন্তু একটা আর একটার ভেতরে ঢুকে যেতে পারে না বা পেনিট্রেট করতে পারে না। ঠিক আছে, তাহলে আমি এই যে এক একটা মলিকুলের ভলিউমটা 4/3 আর কিউব লিখে, যেখানে আর হচ্ছে রেডিয়াস, এটা তো একটা কিউব, এটা তো একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা। তাহলে আমি স্ফিয়ারিক্যাল এটাকে অ্যাজিউম করে নিচ্ছি বলেই হচ্ছে আমি এই ফর্মুলাটা ব্যবহার করতে পেরেছি। ঠিক আছে, এই যে হচ্ছে ব্যাপার, যে প্রত্যেকটা মলিকুলকে এরকম একটা শক্ত স্ফিয়ার ধরে নেওয়াটাই হচ্ছে হার্ড স্ফিয়ার মডেল। হুম, স্যার এক্ষেত্রে হার্ট স্পেন মডেলের ক্ষেত্রে তাহলে স্যার মানে মূল এগুলোর কোনো পরিবর্তন হবে না তাই তো স্যার? কিসের কিসের পরিবর্তন? মানে এই যে মলিকিউলগুলো এগুলোর মানে কোনো রকমের আয়তনের পরিবর্তন হবে না? ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর আয়তনের পরিবর্তন, মানে ইন্ডিভিজুয়াল যে মলিকুলগুলো তাদের আয়তনের পরিবর্তন হবে না। মানে তুমি ধরো এক একটা মলিকুলকে যদি আবার চাপ দাও, ধরো আমি বলছি ধরো বেলুন যদি হতো, তুমি তো চাপ দিলে বেলুনের ভলিউমটা কমে, আর হয় না তুমি ধরো একটা লোহার বল যদি হতো, তুমি কি চাপ দিলে তার ভলিউমটা কমাতে পারবে? এগুলো হচ্ছে লোহার বলের মতো মলিকুলগুলো, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা। বলো আর কিছু। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমি এগোই। হুম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে ইকুয়েশন অফ স্টেটটা, এটাকে একটা অল্টারনেটিভ ওয়েতে লেখা যেতে পারে। অল্টারনেটিভ ফর্ম অফ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট একটা অল্টারনেটিভ ফর্ম। সেটা হচ্ছে দেখো এই যে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার একটু ভি মাইনাস এন বি ইকুয়াল টু যে এনআরটি আছে, এটা আছে। আমি এটাকে কেমন করে লিখছি দেখো, পি প্লাস এ বাই ভি বাই এন তার স্কোয়ার, মানে কি করলাম যে এন স্কোয়ারটাকে এটা একদম উপরে ছিল সেটা ভি স্কোয়ারের নিচে নামিয়ে দিলাম, একই তো, তফাৎ তো কিছু নেই। আর এবারে এই যে এনটা আছে, এনটা এদিকে ভাগ করে দিলে ভি বাই এন মাইনাস বি, এটা হচ্ছে আটটি হলো। তাহলে দেখো আমি এখানে এন স্কোয়ারটা ভি স্কোয়ার নিচে পাঠিয়ে দিচ্ছি, একই জিনিস। আর এই যে এনটা আছে, এনটা যখন এখানে ভাগ করছে এটা ভি বাই এন হয়ে গেল, আর এনটা কেটে গিয়ে বি হয়ে গেল, এটা।
তাহলে কি হবে দেখো, পি প্লাস এ বাই, এবারে ভি বাই এন মানে কি, ভি বাই এন তাকে তুমি ভি বার বলছো, এটা হচ্ছে এন মোলের জন্য টোটাল ভলিউম যদি ভি হয় তাহলে 1 মোলের জন্য ভলিউম, এটাকে বলা হচ্ছে মোলার ভলিউম, মানে 1 মোলের করসপন্ডিং ভলিউম বা মোলার ভলিউম। এটাকে লিখবো পি ইন্টু এ বাই ভি বার স্কোয়ার ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়াল টু আর। এই তাহলে এই যে ফর্মটা, এটাও হচ্ছে তোমার ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেট, এটা এখানে অন্যভাবে লেখা হয়েছে। যেমন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি যখন ইকুয়েশন অফ স্টেটটাকে লিখেছিলে পিভি ইকুয়াল টু এনআরটি, অর তুমি এটাকে পি ভি বার ইকুয়াল টু আরটি, একই তো মানে, এনটাকে এখানে ভাগ করলে ভি বাই এন হলো, তাহলে পি ভি বার ইকুয়াল টু আরটি, এটা দুটি আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট হলো। ঠিক একই রকম ভাবে ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেটটাকে তুমি নাম্বার অফ মোলসটা এরকম এক্সপ্লিসিটলি লিখেও তুমি করতে পারো, আবার এইরকম করে এইভাবে করেও তুমি করতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? হয়েছে? স্যার ভি বারের কথা কি বলেন? ভি বার মানে হচ্ছে ভি বাই এন, মানে ভলিউম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস। তাহলে তাহলে ভি বাই এন মানে 1 মোলের ভলিউম, তাহলে 1 মোলের ভলিউমটাকে ভি বার এইটা দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। ঠিক আছে, মানে কখনো কখনো ভি সাফিক্স এম দিয়েও এক্সপ্রেস করে, আমি ভি বার দিয়ে এক্সপ্রেস করাটা পছন্দ করি। তাহলে ভি বারটা হচ্ছে ভি বাই এন, যেটা বেসিক্যালি মোলার ভলিউম রিপ্রেজেন্ট করছে। তাহলে যেখানে ভি বাই এন ছিল, আমি ভি বাই এন এর জায়গায় হচ্ছে ভি বারটাকে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ স্যার। মানে এটা বোঝা গেল তো? আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো যে এটা হচ্ছে যে, আচ্ছা এটা লিখি, ভ্যান ডের ওয়ালস equation of state is a cubic equation in volume. আচ্ছা, কিউবিক ইকুয়েশন মানে কি, যেখানে তোমার ধরো এক্স দিয়ে যদি একটা ইকুয়েশন তুমি কনসিডার করো, এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার যদি 3 থাকে তাহলে সেটা হচ্ছে কিউবিক ইকুয়েশন। তাহলে আমি বলছি এটা একটা ভলিউমের একটা কিউবিক ইকুয়েশন। ধরো তুমি এইভাবে যদি দেখো, পি প্লাস, আমি এই ফর্মটা দিয়ে বলছি, পি প্লাস এ বাই ভি বার স্কোয়ার ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়াল টু আরটি, এটা। তাহলে এখানে এটাকে গুণ করো, তাহলে পি ভি বার মাইনাস বি ইন্টু পি প্লাস এ বাই ভি বার মাইনাস এ বি বাই ভি বার স্কোয়ার, এটা হচ্ছে তোমার আরটি। তাহলে এবার তুমি এটা কাজ করো, ভি বার স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করে দাও, তাহলে পি ভি বার তার কিউব হলো মাইনাস বি পি ভি বার স্কোয়ার হলো প্লাস এ ভি বার হলো মাইনাস এ বি হলো ইকুয়াল টু আরটি ভি বার স্কোয়ার হলো। এটা এদিকে নিয়ে চলে এসো, পি ভি বার তার কিউব মাইনাস বিপি ভি বার স্কোয়ার মাইনাস আরটি ভি বার স্কোয়ার প্লাস এ ভি বার মাইনাস এ বি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে তুমি চাইলে পি দিয়ে পুরোটাকে ভাগ করে দিতে পারো, পি দিয়ে ভাগ করে দিলে এটা কি থাকছে, ভি বার কিউব মাইনাস, আচ্ছা মাইনাসের প্লাস করে দিই, বি প্লাস আরটি বাই পি ইন্টু ভি বার স্কোয়ার প্লাস এ বাই পি ইন্টু ভি বার মাইনাস এ বি বাই পি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। দেখো এই যে ইকুয়েশনটা পেলে তুমি, এই ইকুয়েশনটা হচ্ছে একটা ভলিউমের কিউবিক ইকুয়েশন, এটা একটা ভলিউমের কিউবিক ইকুয়েশন, তাই না? তার মানে কোন একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে ভলিউমের 3টে রুট থাকবে। হ্যাঁ, এটা তাহলে বোঝা গেল এটা ভলিউমের একটা কিউবিক ইকুয়েশন। আমি যেভাবে লিখলাম, কোনো অসুবিধা আছে? স্যার ওটা মাইনাসটা কমন নিয়েছে নাকি প্লাস? না, এটা মাইনাস হবে, মাইনাস কমন হবে, এটা মাইনাস হবে। মানে এখানেও মাইনাস আছে, হচ্ছে মাইনাসটাকে কমন নিয়ে ভেতরটাকে প্লাস করে দিয়েছি, এটা হলো। আচ্ছা, এবার একটু খেয়াল করো, দেখো যখন কোনো একটা কিউবিক ইকুয়েশন হয়, এটা তুমি পরে শিখবে, কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে আইদার অল 3 রুটস, মানে একটা কিউবিক ইকুয়েশন যেমন কোয়াড্রেটিক ইকুয়েশনে 2টো রুট থাকে, তাহলে কিউবিক ইকুয়েশনে 3টে রুট থাকে।
এবং তিনটে রুটের নেচার কেমন হবে, আইদার অল থ্রি রুটস আর রিয়েল, এটা হতে পারে, অথবা হচ্ছে অনলি ওয়ান রুট ইজ রিয়েল অ্যান্ড other two roots are complex and they are complex conjugate to each other and they are complex conjugate to each other. তো তারা একে অপরের কমপ্লেক্স কনজুগেট। তাহলে আইদার তিনটে রুটই তোমার রিয়েল, না হলে হচ্ছে তোমার একটা রুট রিয়েল হবে আর বাকি রুটগুলো কমপ্লেক্স হবে, এবং কমপ্লেক্স হলে একটা আর একটা অনুবন্ধী হয়। তোমরা কমপ্লেক্স নাম্বার এখনো পড়োনি, হ্যাঁ, মানে ধরো মানে কমপ্লেক্স নাম্বারগুলো এটা এখানে অন্য রকমের নাম্বার, যেগুলো তুমি 11-এ তোমাকে পড়াবে, যে কমপ্লেক্স নাম্বারগুলো না তুমি ওই মানে রিয়েল নয়, ওগুলো তুমি মাপতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে মূলত তুমি ভাববে যে আইদার তিনটে রুটই রিয়েল রুট অথবা একটা রুট রিয়েল রুট, বাকিটা কমপ্লেক্স রুট আর কি, এটা। এবং তুমি যদি ছবি আঁকো, ধরো ভ্যান ডার ওয়ালস জন্য তুমি ধরো এদিকে যদি প্রেসার প্লট করো আর এদিকে যদি মোলার ভলিউম প্লট করো, তাহলে না ছবিটা কেমন দেখতে হয় তোমায় দেখাই। এক মিনিট, ভালো করে হলো না ছবিটা। এই ধরনের ছবিটা দেখতে হচ্ছে ধরো কোন একটা টেম্পারেচার, ধরো T1 টেম্পারেচার যদি তুমি দেখো, তা ছবিটা কেমন দেখতে তুমি খেয়াল করে দেখো। যে যদি আমি একটা পার্টিকুলার প্রেসার কনসিডার করে নিই এখানে, ধরো এই প্রেসারটা যদি লেটস সে P0 একটা প্রেসার তুমি কনসিডার করো, P0 প্রেসার ধরো একটা পার্টিকুলার প্রেসার P0 যদি হয়, তাহলে খেয়াল করে দেখো যে এখানে তোমার তিনটে জায়গায় এটা কাট করছে, অর্থাৎ তুমি তিনটে ভলিউম পাচ্ছ, এই একটা ভলিউম, এই একটা ভলিউম, এই একটা ভলিউম। ধরো না এটাকে আমি বললাম V/1, এটা ধরো V/2, এটা হচ্ছে V/3। তার মানে কোন একটা গিভেন এটা কিউবিক ইকুয়েশন মানেই হচ্ছে কোন একটা গিভেন টেম্পারেচার প্রেসারে না তোমার তিনটে রুট থাকবে। তাহলে এখানে হচ্ছে এই হচ্ছে তিনটে রুট, এইটা এইটা এইটা। ঠিক আছে, এটা বুঝতে পারলে যে ছবিটা এই কিউবিক ইকুয়েশন থেকে ছবিটা কেমন করে হচ্ছে তুমি বুঝতে পারবে না, কিন্তু আমি যেটা বলতে চাইলাম যে যেহেতু এটা একটা ভলিউমের কিউবিক রুট মানে কিউবিক ইকুয়েশন, সেই জন্য কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে তাপমাত্রা এবং চাপ যদি তুমি ঠিক করে দাও, তাহলে না ভলিউমের তিনটে রিয়েল ভ্যালু বেরোবে। একটাকে আমি V1 নাম দিচ্ছি, একটাকে V2 নাম দিচ্ছি, একটাকে V3 নাম দিচ্ছি। ঠিক আছে, হলো? ঠিক আছে তো, নাকি কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার ধর অন্য একটা টেম্পারেচার T2 তে যদি দেখো, তাহলেও হচ্ছে তিনটে রুট, কিন্তু তিনটে রুট এখন ছোট হয়েছে। আচ্ছা, এবার ধরো আরেকটা টেম্পারেচার, আচ্ছা আমি আরেকটা টেম্পারেচার দেখার দরকার নেই। তাহলে দেখো এখন পর্যন্ত তিনটে রুট আছে। আবার উল্টো দিকে যখন এটা অনেকটা বেশিতে তুমি চলে যাবে, ধরো এটা যদি তোমার ধরো T4 টেম্পারেচার হয়, T4, সেখানে কিন্তু কোন একটা পার্টিকুলার প্রেসার যদি কনসিডার করো, তাহলে পার্টিকুলার একটা প্রেসার কনসিডার করছো, সেটা কিন্তু একবারই কাট করছে মানে তার একটা রিয়েল রুট আছে। তার মানে দেখো যেটা হচ্ছে প্রথম দিকে তোমার তিনটে রিয়েল রুট, কিন্তু পরের দিকে একটা রিয়েল রুট। এবং এই যে পার্টিকুলার জায়গাটা, এই জায়গায় যদি তুমি কনসিডার করো, এইটা হচ্ছে T3, যেটা তোমার TCর সঙ্গে সমান। আমি আগের দিন ক্রিটিক্যাল টেম্পারেচার কি বলেছিলাম, ক্রিটিক্যাল টেম্পারেচার সমান, সে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে যদি থাকো তাহলে তিনটে রিয়েল রুট পাবে, আর ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে চলে গেলে কিন্তু একটা রিয়েল রুট পাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এক ক্রিটিক্যাল টেম্পারেচার কি হয়, যে এই
তিনটেকে রিয়েল রুট v/1 v/2 আর v/3 তারা সমান সমান হয়ে যায় এবং সেটাই হচ্ছে তোমার ক্রিটিক্যাল ভলিউম হয়ে যায়। এইটাই হচ্ছে তোমার ক্রিটিক্যাল ভলিউম। মানে ব্যাপারটা কিরকম দেখো, তাহলে তুমি যখন টেম্পারেচার বাড়াচ্ছ কি দেখছো, প্রথমে তিনটে রুট ছিল এবং তারা ওয়েল সেপারেটেড ছিল। এবার যখন টেম্পারেচার বাড়ানো হলো দেখো রুটগুলো কিন্তু কাছাকাছি চলে এলো। আর ক্রিটিক্যাল টেম্পারেচারের পরে কিন্তু তিনটে রুট আর নেই, একটাই রুট। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার কি হচ্ছে, তিনটে রিয়েল রুট যা সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট তিনটে রিয়েল রুট হচ্ছে সমান হয়ে যায়। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টে v/1 = v/2 = v/3 হয়ে যায় এবং সেটা ক্রিটিক্যাল ভলিউমের সঙ্গে সমান হয়। তাহলে দেখো, তাহলে ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য যদি তুমি ছবিটাকে আঁকো, তাহলে ছবিটা তোমার সেই অ্যান্ড্রুজ কার্ভ যেটা আঁকা হয়েছিল সেই অ্যান্ড্রুজ কার্ভের মতো পুরোপুরি দেখতে হলো না, সেখানে কিছু ডেভিয়েশন রইল, কিন্তু আবার আইডিয়াল গ্যাসের মতো হলো না। তুমি যদি এইটার সঙ্গে ধরো করো, মানে অ্যান্ড্রুজ কার্ভ কম্পেয়ার করো, অ্যান্ড্রুজ কার্ভের ক্ষেত্রে কি হয়েছিল, এই জায়গাটা হচ্ছে একটা ফ্ল্যাট লাইন ছিল। হ্যাঁ, আর বাকি এদিকটা ঠিক একই রকম ভাবে ছিল। হয় ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, এইরকম দেখতে হচ্ছে। তাহলে যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটা তুমি কেন শিখছো, তার কারণটা হচ্ছে যে রিয়েল গ্যাসের বিহেভিয়ার গুলো কেউ বুঝবে বলে। কিন্তু রিয়েল গ্যাসের সমস্ত বিহেভিয়ার প্রপারলি কিন্তু ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে বুঝতে পারা যায় না। তাহলে এইখানে এই যে পার্টিকুলার জায়গাটা ধরো, এইখান থেকে এইখানে এই যে জায়গাটা, এটা ধরো এ পয়েন্ট, এটা যদি বি পয়েন্ট বলো, এই জায়গাটা খুব বাজে জায়গা। মানে এই যে জায়গাটা আমি যদি সবুজ কালি দিয়ে দেখাই তোমায়, মানে এ থেকে বি পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটা না খুব গন্ডগোলের জায়গা। কেন গন্ডগোলের জায়গা, দেখো এই জায়গাটা কি হচ্ছে, তুমি টেম্পারেচারটাকে ফিক্স রেখেছো কিন্তু প্রেসারও বাড়ছে, ভলিউমও বাড়ছে। দেখো এরকম কি হয় বাস্তবে টেম্পারেচার ফিক্স রেখে প্রেসার বাড়লে সবসময় ভলিউম কমে যায়। কিন্তু এই পার্টিকুলার কেসে দেখো আমার একটা সিচুয়েশন যে প্রেসারও বাড়ছে, ভলিউমও বাড়ছে। তার মানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে দ্য রিজিয়ন এ থেকে বি ইজ আনফিজিক্যাল। কি হচ্ছে এখানে, যে ইন দিস রিজিয়ন volume increases with increase in pressure at constant temperature. This is absurd. এটা কখনো হয় না, এটা কখনো হবে না যে টেম্পারেচারটা ফিক্স রেখে প্রেসার বাড়ালে হচ্ছে ভলিউমটা বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে মোস্ট আনফিজিক্যাল রিজিয়ন, এবং এটা হচ্ছে তোমার মানে ওয়ান অফ দ্য limitations of Van der Waals equation of state. ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটের ওয়ান অফ দ্য লিমিটেশনস হচ্ছে এইটা, যেটা একটা কিউবিক ইকুয়েশন। যদি তুমি ছবি আঁকো তাহলে একটা রিজিয়ান পাচ্ছ এ থেকে বি, এই যে রিজিয়ানটা, সেই রিজিয়ানটাই হচ্ছে টেম্পারেচারটা ফিক্স থেকে হচ্ছে T1 এ। দেখো এই মানে কার্ভেচারটা কেমন হচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে প্রেসারও বাড়ছে অ্যাট দ্য সেম টাইম ভলিউমও বাড়ছে। তাই যে প্রেসারও বাড়ছে, ভলিউমও বাড়ছে, এটা হওয়ার কথা নয়। ঠিক আছে, মানে এরকম কোনো সিস্টেম তুমি পাবে না যেক্ষেত্রে, মানে থার্মোডাইনামিক্যালি স্টেবল কোনো সিস্টেম তুমি পাবে না যেখানে হচ্ছে তোমার কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার বাড়ার সাথে সাথে ভলিউমও বাড়ে। ঠিক আছে, সেখানে এইটা হচ্ছে ওয়ান অফ দ্য লিমিটেশনস অফ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। ঠিক আছে, আচ্ছা, এবং তার জন্য যেটা করতে হয়, সেটা কি করতে হয়, যে এমনভাবে তোমাকে এই লাইন, এই যে লাইনটাকে, এইটাকে মানে কার্ভটাকে তোমাকে রিপ্লেস করে দিতে হয় একটা হরাইজন্টাল লাইন দিয়ে, এমন করে যাতে করে এই উপরে এই যে এরিয়াটা আর নিচে এই যে এরিয়াটা, সেই দুটো এরিয়া যেন সমান হয়ে যায়। এটাকে অনেক সময় বলা হয় ম্যাক্সওয়েলস ইকুয়াল এরিয়া কনস্ট্রাকশন। মানে দিস রিজিয়ন, এই যে আনফিজিক্যাল রিজিয়ন, হ্যাজ টু বি replaced by a straight line parallel to v axis in such a way that area enclosed above the line and
বিলো দ্য লাইন বি ইকুয়াল, মানে এমন করে যাতে করে এই যে আমি এই কার্ভেচারটাকে আমি একটা লাইন দিয়ে রিপ্লেস করলাম, এই লাইনের উপরে যতখানি এরিয়া কভার হয়েছে আর নিচে কতখানি এরিয়া কভার হয়েছে সেই দুটো সমান হয়। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় ম্যাক্সওয়েলস ইকুয়াল এরিয়া কনস্ট্রাকশন। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এইটা করেছিলেন, একে বলা হয় ম্যাক্সওয়েলস ইকুয়াল এরিয়া কনস্ট্রাকশন। এটার নাম হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়াল এরিয়া কনস্ট্রাকশন। তাহলে তুমি এই দেখো আগেরটার ক্ষেত্রেও মানে এর উপর টেম্পারেচার যেটা করেছে এইখানে যে এরিয়াটা হবে তোমার নিচে এই যে এরিয়াটা, এই এরিয়া দুটো সমান হতে হবে, সবসময় এটাকে মেনটেন করতে হবে। তাহলে তুমি যখন ওই মানে এইটাকে একটা লাইন দিয়ে যখন তুমি রিপ্লেস করছো এইটাকে, মানে যেখানটা গন্ডগোল আছে সেই গন্ডগোলের জায়গাটা তুমি একটা ভি অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল লাইন দিয়ে তুমি রিপ্লেস করতে পারো। যখন রিপ্লেস করবে মাথায় রাখতে হবে যে এই লাইনের উপরে যতক্ষণ এরিয়া কভার হয়েছে নিচে তখন একটা এরিয়া কভার হয়, এটাকে বলা হয় ম্যাক্সওয়েলস ইকুয়াল এরিয়া কনস্ট্রাকশন। এটা খুব ভালো কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুব সুন্দর একটা কোশ্চেন। হ্যাঁ, তোমাকে ধরো 3-4টে ছবি এঁকে দেবে, এমনভাবে ছবিটাকে এঁকে দেবে যাতে করে হচ্ছে যে ধরো এই লাইনটা এমন করে টানলো যে দেখা গেল দুটো ক্ষেত্রে হচ্ছে এরিয়াগুলো আনইকুয়াল হয়েছে, তাহলে সেগুলো ভ্যালিড নয়। তাহলে এমন ভ্যালিড হবে সেটা যেখানে হচ্ছে তোমার ইকুয়াল এরিয়া কনস্ট্রাক্টেড হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? হয়েছে? স্যার ওই যে T4 টেম্পারেচারে হ্যাঁ রেখাটাকে যদি পরপর আরো বাড়িয়ে যায়, হ্যাঁ ওরা তো এক সময় মানে ছেদ তো করবেই, যেটা ডটেড লাইন আছে উপর, ডটের লাইন মানে পরাবৃত্ত তো মানে একটা হ্যাঁ উপরে যে ডটেড লাইনটা আছে প্যারালালি ভি এর সঙ্গে, হ্যাঁ হ্যাঁ এটা তো হ্যাঁ, ওইটাকে তো ছেদ তো করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ছেদ করলে কি হবে, সেখানে তো একটা প্রেসার পাবো তো, মানে মানে এই 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 লাইনটা মানে কি এটা একটা কনস্ট্যান্ট প্রেসার, তো ধরেন এটা পি প্রাইম প্রেসার, পি প্রাইম প্রেসারে টেম্পারেচার যদি ঠিক থাকে তাহলে এই যে করসপন্ডিং পয়েন্টটা এইটা হচ্ছে তোমার করসপন্ডিং ভলিউমটা, যে এর করসপন্ডিং ভলিউমটা সাথে একটাই তো ভলিউম পেলো, মানে একবারই তো কাট করলো। মানে টি4 টেম্পারেচারে যে আইসোথার্মটা সেটা দেখো কোন একটা পার্টিকুলার প্রেসারে মানে একটা হরাইজন্টাল লাইন যদি টানো, যে কোনো জায়গায় একটা হরাইজন্টাল লাইন টানো তাকে একবার কাট করছে। আগেরটা যেমন 3বার কাট করছে, এখানে কিন্তু একবার কাট করছে। তো একবার কাট করছে মানে একটাই রিয়েল রুট আছে, অর্থাৎ একটাই ভলিউম তুমি পাচ্ছ। বুঝতে পেরেছো? কাট তো করবেই, কাট করবে, সেটা অসুবিধা কিছু নাই তো, কিন্তু এখানে একবার কাট করবে। কিন্তু এই ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে কি হচ্ছে 3বার কাট করছে, তা 3বার কাট করছে মানে 3টে রুট, আর একবার কাট করছে মানে একটা রুট। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবারে দেখো তাহলে তুমি তাহলে ক্রিটিক্যাল পয়েন্টগুলো ভ্যান ডাল গ্যাসের জন্য তুমি বের করতে পারো। তোমাদের এই ডেরিভেশনগুলো সিলেবাসে নেই, আমি জাস্ট লিখে দিচ্ছি। যেমন দেখো আমরা যখন অ্যান্ড্রুজ কার্ভ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেটসের কথা বলেছিলাম, আমি ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম এগুলোর কথা বের করেছিলাম। তাহলে ভ্যান ডাল গ্যাসের জন্য ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার অঙ্ক কষে বের করতে পারা যায়। এই অঙ্কটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই। হ্যাঁ, তোমরা পরে যদি ইন্টারেস্টেড বলবে আমি তোমাদের করিয়ে দেবো। জাস্ট আমি জাস্ট লিখে দিচ্ছি আর কি, যে মানে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট ফর ভ্যান ডাল গ্যাস। ভ্যান ডাল গ্যাসের জন্য যে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট মানে পিসি ভিসি টিসি, মানে পিসিটা হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার, ভিসিটা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম, আর টিসিটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। পিসিটা হচ্ছে এ বাই 27 বি স্কোয়ার হয়, ভিসিটা হচ্ছে সি হয়, আর টিসিটা হচ্ছে 8 এ বাই 27 আর বি হয়। তাহলে এটা মনে রাখবে যে ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলো হচ্ছে পিসি, ভিসি আর টিসি, এইটা। আর এবার ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলো যদি পিসি, ভিসি, টিসি হয় তাহলে তুমি ভ্যান ডাল কনস্ট্যান্টগুলোকে ইন টার্মস অফ পিসি, ভিসি, টিসি বের করতে পারবে। দেখো তাহলে এইখান থেকে তুমি যদি বিটাকে লেখো, বিটা হচ্ছে ভি বাই সি বাই 3, দেখো ভ্যান ডাল কনস্ট্যান্ট বিটাকে তুমি ক্রিটিক্যাল ভলিউম দিয়ে রিপ্লেস করতে পারলে এটা। আচ্ছা, এছাড়া আরো অনেক রকম ভাবে তুমি এটাকে করতে পারো। ধরো একবার এক্সাম্পল তুমি যদি এরকম করতে যে লেট এই পিসি ইন্টু ভি বার সি তার স্কোয়ারটাকে করো, করলে কি হচ্ছে দেখো পিসি তাহলে এ বাই
27 স্কোয়ার ইন্টু ভি বার সিটা স্কোয়ার করলে এটা 9 স্কোয়ার হচ্ছে। তা কেটে কেটে দেখো 20 স্কোয়ার কেটে গেল, 9 আর 27 কেটে গিয়ে 3 হলো, তাহলে a/3 হলো এটা। এটা তো সেখান থেকে দেখো তুমি এ সমান লিখতে পারো 3 ইন্টু পিসি ইন্টু ভি বার সি তার স্কোয়ার। দেখো তুমি এটাকে এই পিসি এবং ভি বার সি তার টার্মসে লিখতে পারলে এইটা। আচ্ছা, আরো অনেক রকম ভাবে করা যেতে পারে। ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি এইটা করো, ধরো আমি বললাম যে পিসি বাই টিসিটাকে করছি, ধরো পিসি বাই টিসি, তাহলে কত হবে a/27 স্কোয়ার ইন্টু টিসিটাকে করলে হচ্ছে নিচে টিসি মানে 8a/27 আরবি, তাহলে কত হচ্ছে দেখো 27 কাটলো, একটা বি কাটলো, একটা এ কাটলো, এখানে উপরে থাকছে 8 থাকছে, আর নিচে কি থাকছে এটা তোমার 8b থাকছে, তাই তো? তাহলে তুমি যদি এখান থেকে বিটাকে বের করো, বিটা করলে কত হবে না আর টিসি বাই 8 ইন্টু পিসি। দেখো এইখান থেকে এইভাবে তুমি বি বের করতে পারো। মানে অনেক রকম করে তুমি ভ্যান ডের ওয়াল মানে কনস্ট্যান্ট এ আর বি কে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার এবং ক্রিটিক্যাল ভলিউমের টার্মসে তুমি কিন্তু লিখতে পারো। এইটা তুমি ধরো আরেকটা করতে পারো, ধরো আমি আরেকটা বললাম, তুমি লেসে এইটাকে করো, ধরো আমি বললাম যে পিসি বাই টিসি তার স্কোয়ার, ধর আমি বের করছি পিসি বাই টিসি তার স্কোয়ার, তাহলে a/27 স্কোয়ার ইন্টু তুমি যদি টিসি তার স্কোয়ার করো তাহলে 8a ইন্টু 8 তোমার দুবার আসবে, আর এখানে 27 আরবি ইন্টু 27 আরবি এটা তোমার দুবার এলো। আমি জাস্ট পিসি বাই টিসি স্কোয়ারটাকে করছি। তা করলে কি হচ্ছে দেখো, কি কি কাটছে দেখো, একটা 27 কেটে যাচ্ছে, বি স্কোয়ার গুলো কেটে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটা হয়ে যাচ্ছে, একটা এ তোমার কেটে চলে গেল, তাহলে উপরে পড়ে রইল কত 27 আর স্কোয়ার, তাই তো? 27 আর স্কোয়ার, নিচে হচ্ছে 64a এটা। তো এখান থেকে যদি এ বের করো তাহলে কি দাঁড়াবে 27 আর স্কোয়ার টিসি স্কোয়ার বাই 64 পিসি। এখানে এ যদি বের করতে চাও তাহলে 27 আর স্কোয়ার টিসি স্কোয়ার বাই 64 পিসি। দেখো এইখান থেকে তুমি এ বের করতে পারছো। তার মানে মানে এত কিছু তোমার মুখস্থ রাখার দরকার নেই, তার মুখস্থ কেটে রাখলে শুধু এই তিনটে জিনিস, যে আমরা ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার তোমাদের বলেছিলাম। হ্যাঁ, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা বলেছিলাম। ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার গুলো ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি বের করো, তাহলে সেটা পিসিটা হবে a/27 স্কোয়ার, ভি বার সিসি হচ্ছে 3b, আর টিসিটা হচ্ছে 8a/27 আরবি। এবার তিনটে ইকুয়েশন পেয়েছো। এবার এইখান থেকে যদি ভ্যান ডের ওয়াল কনস্ট্যান্টের ভ্যালুগুলোকে তুমি বের করতে চাও, তো এই তিনটে ইকুয়েশন তুমি যদি জানা থাকে, সেখান থেকে কিন্তু তুমি দেখো ওই মানে এগুলোকে বের করে ফেলতে পারবে, মানে এ আর বি কে ইন টার্মস অফ ভ্যান ডের ওয়াল কনস্ট্যান্ট তুমি বের করে ফেলতে পারবে। আমি দুটো জিনিস এখানে করলাম, ক্রিটিক্যাল কনস্ট্যান্ট ফর ভ্যান ডের ওয়াল গ্যাস, আর তার সঙ্গে ভ্যান ডের ওয়াল কনস্ট্যান্ট ইন টার্মস অফ ক্রিটিক্যাল কনস্ট্যান্ট। ক্রিটিক্যাল কনস্ট্যান্ট মানে আমি পিসি ভিসি টিসি বলছি, ঠিক আছে? তাহলে পিসি ভিসি টিসিটা ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে বের করতে পারা যায়। পিসিটা এটা, ভি বার সি এটা, টিসি হচ্ছে এটা, আর এইগুলো যদি জানা থাকে তাহলে সেখান থেকে তুমি এ বি গুলোকে বের করতে পারো, মানে এ বি গুলোকে ইন টার্মস অফ পিসি বিসি টিসি বের করতে পারো। ঠিক আছে, বোঝা গেল কেমন করে করলাম? ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমার রিডিউসড ইকুয়েশন অফ স্টেট বলে একটা জিনিস আছে, রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। দেখো আমি যে ক্রিটিক্যাল প্রেসারের ইউনিট তো প্রেসারের ইউনিট হবে, বা ক্রিটিক্যাল ভলিউমের ইউনিট ভলিউমের ইউনিট হবে, ক্রিটিক্যাল টেম্পারেচার ইউনিট হচ্ছে তোমার টেম্পারেচার ইউনিট হবে। এবার আমি একটা কতগুলো টার্ম ডিফাইন করছি, ধরো রিডিউস প্রেসার বলে একটা টার্ম ডিফাইন করছি। রিডিউস প্রেসার তাকে পাই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটাকে হচ্ছে অ্যাকচুয়াল প্রেসারকে
ক্রিটিক্যাল প্রেসার দিয়ে ভাগ করলে সেটা রিডিউস প্রেসার হয়। রিডিউস ভলিউম হচ্ছে, তাকে ফাই দিয়ে এক্সপ্রেস করছি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভলিউমটাকে ক্রিটিক্যাল ভলিউম দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে রিডিউস ভলিউম হয়। আর রিডিউস টেম্পারেচার, এটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করছে, অ্যাকচুয়াল টেম্পারেচারকে টিসি দিয়ে ভাগ করলে রিডিউস টেম্পারেচার হয়। এরা সবাই কিন্তু ইউনিটলেস কোয়ান্টিটি, এরা সবাই ইউনিটলেস কোয়ান্টিটি। মানে ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল ধরে নাও ক্রিটিক্যাল প্রেসারটা হচ্ছে 0.1 অ্যাটমসফিয়ার, ক্রিটিক্যাল প্রেসারটা 0.1 অ্যাটমসফিয়ার। তাহলে এবারে সত্যি সত্যি প্রেসারটা যদি 2 অ্যাটমসফিয়ার হয়, তাহলে তখন তুমি রিডিউস প্রেসারটা কত বলবে? 2 অ্যাটমসফিয়ার ডিভাইডেড বাই 0.1 অ্যাটমসফিয়ার, অর্থাৎ ওটা 20 হয়ে যাবে। বা আমি এরকম বললাম, ধরো ক্রিটিক্যাল ভলিউমটা হচ্ছে ধরো 1 লিটার, বা ক্রিটিক্যাল ভলিউমটা হচ্ছে ধরো না 5 লিটার, ক্রিটিক্যাল ভলিউমটা হচ্ছে 5 লিটার, হ্যাঁ 5 লিটার পার মোল আর কি, 5 লিটার পার মোল। এবার কোন একটা ভলিউম ধরো 50 লিটার পার মোল, অর্থাৎ রিডিউস ভলিউমটা কত হবে? 50/5 অর্থাৎ 10 হয়ে যাবে। তার মানে প্রেসারটাকে ক্রিটিক্যাল প্রেসার, ভলিউমটাকে ক্রিটিক্যাল ভলিউম, টেম্পারেচারকে ক্রিটিক্যাল টেম্পারেচার দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেগুলোকে বলছে রিডিউস প্রেসার, রিডিউস ভলিউম আর রিডিউস টেম্পারেচার। আচ্ছা এবারে দেখো, নাও ভ্যান রলস ইকুয়েশন অফ স্টেট is given as P plus A by V bar square into V bar minus B equal to RT। তাহলে আমি কি করতে পারি দেখো, তাহলে P এর জায়গা বসাতে পারি এখানে কি পাই ইন্টু পিসি, প্লাস A V বারের জায়গায় বসাতে পারি কি ফাই ইন্টু V bar C। আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে V বারটা কি লিখতে পারি ফাই ইন্টু V bar C তার স্কোয়ার হলো, আবার V বারটা হচ্ছে ফাই ইন্টু V bar C মাইনাস বি হলো ইকুয়াল টু আর টি এর জায়গায় কি লিখতে পারি থিটা ইন্টু টিসি, এটা লিখতে পারি। তাহলে এবারে দেখো ভ্যান ডার ওয়ালস গ্যাসের জন্য পাই হলো পিসিটা কত এ বাই 27 ভি স্কোয়ার, প্লাস এটা হচ্ছে এ বাই ফাই স্কোয়ার ইন্টু ভি বার সি কত তোমার 3b, তার স্কোয়ার করলে 9b স্কোয়ার। এইটা এটা ফাই, এটা 3b হলো মাইনাস বি হলো, এটা আর থিটা টিসির জায়গায় 8a বাই 27 আরবি, সেগুলো বসিয়ে দিলাম। তাহলে দেখো, তাহলে মানে আমি যখন রিডিউস প্রেসার, রিডিউস ভলিউম, রিডিউস টেম্পারেচার যখন আমি ডিফাইন করে ফেললাম, তাহলে পিটা হচ্ছে পাই ইন্টু পিসি, ভিবারটা হচ্ছে ফাই ইন্টু ভিসি ভিভারসি, আর টিটা হচ্ছে থিটা ইন্টু টিসি, সেগুলোকে বসিয়েছি। এবারে ভ্যান ডার ওয়ালস গ্যাসের জন্য পিসি ভিসি টিসি আমি জানি, কেন জানি না অ্যাজ ফর ভ্যান ডার ওয়ালস গ্যাস পিসিটা হচ্ছে আমি একটু আগে লিখে গেলাম এ বাই 27 বি স্কোয়ার, ভিভারসিটা হচ্ছে 3b, আর টিসিটা হচ্ছে 8a বাই 27 আরবি। তাহলে এইগুলোকে বসিয়ে দিয়েছি। তাহলে কি হলো দেখো এবারে, তাহলে একটু খেয়াল করো যে তুমি এই এই ইকুয়েশন, এই জায়গাটা থেকে, এই পুরো জায়গাটা থেকে এ বাই 27 বি স্কোয়ার কমন নিও, তাহলে এখানে পাই পড়ে থাকে, আর এখানে তোমার কি পড়ে থাকে দেখো এ বাই 27 বি স্কোয়ার থ্রি পড়ে থাকছে একটা, ফাই স্কোয়ার পড়ে থাকছে একটা। তাহলে এই যে প্রথম পার্টটা থেকে তুমি যেটা করলে, প্রথম পার্টটা থেকে তুমি পাই প্লাস 3 বাই ফাই স্কোয়ার এ বাই 27 বি স্কোয়ার তুমি কমন নিয়ে নিচ্ছ, ঠিক আছে। আর এই পার্ট থেকে বিটাকে কমন নাও, 3 মাইনাস 1 ইন্টু বি, এটা হয়ে যাচ্ছে কত এখানে আর 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 কেটে গেল, তাহলে থিটা 8a বাই 27 বি। তাহলে এবার দেখো কত কত কেটে গেছে, দেখো এই যে বি আর এই বি স্কোয়ারের একটা স্কোয়ারটা কেটে গিয়ে বি হয়ে গেল, এই বি কেটে চলে গেল, এটা কেটে গেল 27 কেটে চলে গেল, এ আর এ তোমার কেটে চলে গেল, তাহলে পড়ে রইল কি পাই প্লাস 3 বাই ফাই স্কোয়ার ইন্টু 3 মাইনাস 1, এটা হয়ে গেল 8 ইন্টু থিটা। তাহলে এই যে ইকুয়েশনটা এলো দেখো, এই ইকুয়েশন থেকে ভ্যান ডার ওয়ালস গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটাকে লিখলাম, কিন্তু এখন অ্যাকচুয়াল প্রেসার বা অ্যাকচুয়াল ভলিউম বা অ্যাকচুয়াল টেম্পারেচার টার্মসে লিখিনি এইটা।
এটাকেই বলা হচ্ছে তোমার রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। তাহলে ইকুয়েশন অফ স্টেট যেটা রিডিউস প্যারামিটার, হ্যাঁ, পাই ফাই এবং থিটার টার্মসে লিখছি বলে এদেরকে বলা হচ্ছে রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। দেখো ডেরিভেশনটা তুমি না মনে রাখলেও চলবে, কিন্তু যেটা করা হলো সেটা হচ্ছে যে তোমার, যেহেতু আমি ভ্যান ডের ওয়াল গ্যাসের জন্য ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার জানি, তাহলে আমি যেটা করলাম যে রিডিউস প্রেসার, রিডিউস ভলিউম, রিডিউস টেম্পারেচার ডিফাইন করলাম। ভ্যান ডের ওয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট আছে, সেইখানে অ্যাকচুয়াল ভলিউম বা অ্যাকচুয়াল প্রেসার বা অ্যাকচুয়াল টেম্পারেচারের জায়গায় তুমি ওই রিডিউস প্রেসার, রিডিউস ভলিউম বা রিডিউস টেম্পারেচারের ফর্মে পুরো ব্যাপারটাকে করে ফেললে, করে যে ইকুয়েশনটা পাওয়া গেল সেটা হচ্ছে রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। ঠিক আছে, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ মানে এটা এটা কিভাবে করলাম পরিষ্কার তো? করতে পারবে তো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো দেখো, তাহলে একটা জিনিস হচ্ছে এই যে এইরকম ভাবে তুমি লিখলে তাতে একটা সুবিধে কি হলো দেখো। দেখো ভ্যান ডের ওয়াল গ্যাসের যে ইকুয়েশন অফ স্টেটে ভ্যান ডের ওয়াল কথা এ বি গুলোকে তুমি দেখতে পাচ্ছ না, তাই না? কিন্তু দেখো রিডিউস ইকুয়েশন অফ স্টেটে কিন্তু এ আর বি নেই, তারা কি হচ্ছে লুকিয়ে পড়েছে, তারা পুরো এলিমিনেটেড হয়নি, লুকিয়ে পড়েছে। তুমি এক্সপ্রেসিভলি তো দেখতে পাচ্ছ না, বাইরে থেকে দেখতে পাচ্ছ কি এ আর বি রিডিউস ইকুয়েশন অফ স্টেটে তো নেই কোথাও, তারা লুকিয়ে পড়েছে। হ্যাঁ, কি করে? কিন্তু তারা পুরো এলিমিনেটেড হয়ে যায়নি। কেন? কারণ দেখো এই যে রিডিউস প্রেসার, রিডিউস ভলিউম, রিডিউস টেম্পারেচার যদি বের করতে হয়, তাহলে ডেফিনেশন অনুযায়ী ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার লাগবে। আবার ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার সেইখানে কিন্তু ভ্যান ডের ওয়াল কথা এবি গুলো আছে। সেই জন্য যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইন দ্য রিডিউসড ইকুয়েশন অফ স্টেট the Van der Waal constants are hidden. Van der Waal constants are hidden. ঠিক আছে, এইটা they are not eliminated completely. তারা কিন্তু পুরোপুরি কমপ্লিটলি এলিমিনেটেড কিন্তু হচ্ছে না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখো। আচ্ছা, সেকেন্ড আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, ধরো দুটো গ্যাস, হ্যাঁ, এই এ আর বি তারা তো নেচার অফ দ্য গ্যাসের উপর নির্ভর করে, এটা আগেই বলে দেওয়া উচিত ছিল। যেখানে যখন ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেট তুমি লিখেছো না এ আর বি, তাহলে এ আর বি এরা কিন্তু ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য গ্যাস। নেচার অফ মানে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে কিন্তু এ বি আলাদা। যেমন ধরো এই তো ধরো বিটা হচ্ছে এক মানে ইন্ডিভিজুয়াল মলিকিউলের ভলিউমের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো তাহলে এবার ধরো ফ্লোরিন আর আয়োডিন তুমি কম্পেয়ার করছো, তাহলে অবভিয়াসলি ফ্লোরিনের ক্ষেত্রে তার সাইজ ছোট বলে বি এর ভ্যালু কম হবে, আর আয়োডিনের ক্ষেত্রে তার সাইজ বড় বলে বি এর ভ্যালু বেশি হবে। তার মানে এ আর বি নেচার অফ দ্য গ্যাসের উপর নির্ভর করে। তাহলে এবারে এই যে ইকুয়েশনটা খেয়াল করো, ধরো দুটো ভ্যান ডের ওয়াল গ্যাস তুমি নিয়েছো, দুটো ডিফারেন্ট ভ্যান ডের ওয়াল গ্যাস, মানে তাদের এ আর বি এর ভ্যালু আলাদা। আর এবারে বলো এই ইকুয়েশন থেকে যদি দুটো গ্যাসই একই টেম্পারেচারে একই প্রেসারে রাখি, তাদের কি একই ভলিউম হবে? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু হতো। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরো তুমি একটা 1 মোল গ্যাস নিয়েছো, সে যে গ্যাসই হোক না কেন, যদি এটা আইডিয়াল গ্যাস হয়, তাহলে দুটো গ্যাস যদি একই টেম্পারেচার এবং প্রেসারে থাকে একই ভলিউম হয়। অ্যাভোগাড্রো যে লটা থাকে সেখানে তুমি সেটা দেখেছো, একই চাপ এবং তাপমাত্রা, সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। তার মানে অণুর সংখ্যা যদি ফিক্স করে দাও, টেম্পারেচার প্রেসার যদি ফিক্স করে দাও, তাহলে যে কোনো আইডিয়াল গ্যাসের ভলিউমটা একই হবে। কিন্তু ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে তো এ আর বি আলাদা। তাহলে এ আর বি যদি আলাদা হয়, তাহলে এবারে বলো দুটো ভ্যান ডের ওয়াল গ্যাস যাদের এ আর বি এর ভ্যালুগুলো আলাদা, তাদের ক্ষেত্রে যদি তারা একই প্রেসার এবং একই টেম্পারেচারে থাকে, তাহলে কি তাদের একই ভলিউম হবে? কি মনে হয়? ভলিউমটা আলাদা হবে, কারণ এ বি গুলো আলাদা। টেম্পারেচার প্রেসার এক হলে কি হবে, এ বি গুলো যেহেতু আলাদা, তাহলে ভলিউমটা আলাদা হবে। কিন্তু এবারে চলে এসো রিডিউস ইকুয়েশন অফ স্টেটে। দেখো রিডিউস ইকুয়েশন অফ স্টেটে এ আর বি নেই। যদি না থাকে, তাহলে দুটো ভ্যান ডের ওয়াল গ্যাস তারা যদি একই রিডিউস প্রেসার এবং একই রিডিউস ভলিউমে থাকে, মানে পাই আর ফাই যদি দুটো গ্যাসের ক্ষেত্রে একই হয়, তখন থিটা দুজনের ক্ষেত্রে এক হতে বাধ্য, তাই না? তাই তো নাকি? এই যে যদি রিডিউস ইকুয়েশন অফ স্টেটটাকে দেখো, এখানে তো এই যে ইকুয়েশনটাতে পাই আছে, ফাই আছে আর থিটা আছে, এ আর বি তো নেই।
তাহলে এবি যদি না থাকে তাহলে ধরো দুটো ভ্যান ডার ওয়াল গ্যাস, তাহলে একই রিডিউস প্রেশার, একই রিডিউস টেম্পারেচার আছে। ধরো পাইটা দুজনের ক্ষেত্রে সমান, থিটাটা দুজনের ক্ষেত্রে সমান, তাহলে ফাইটা দুজনের ক্ষেত্রে সমান হতে বাধ্য, তাই না? কি বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। সেটাই হচ্ছে যে তাহলে এই রিডিউস ইকুয়েশন অফ স্টেট যেটা বললাম তার একটা বিশাল অ্যাডভান্টেজ দেখো, যে ইফ টু ভ্যান ডার ওয়াল গ্যাসেস আর অ্যাট দ্য সেম, শুধু ভ্যান ডার ওয়াল গ্যাসের না, দুটো যে কোনো গ্যাস হলেও হবে, ইফ টু গ্যাসেস আর অ্যাট দ্য সেম রিডিউস প্রেশার and same reduced temperature, then their reduced volume will be equal. তাহলে if two gases are at the same reduced pressure and reduced temperature, then the reduced volume will be equal. ঠিক আছে, এইটাকে বলা হয়, this is called the law of corresponding states. এটাকে বলা হয় law of corresponding states. This is known as the law of corresponding states. The law of corresponding states কি বলে, যে দুটো গ্যাস তারা যদি সেম রিডিউস প্রেসার এবং সেম রিডিউসড টেম্পারেচার থাকে তাহলে তাদের রিডিউস ভলিউমটা সমান হবে। দিস ইজ দ্য ল অফ করেসপন্ডিং অফ স্টেটস, অফ করেসপন্ডিং অফ স্টেটস, ল অফ করেসপন্ডিং স্টেটস বললেও হবে, অফটা বলে দরকার। তাহলে বুঝতে পারলে যে রিডিউস ইকুয়েশন অফ স্টেটটা আমি কেন করলাম, যে রিডিউস ইকুয়েশন অফ স্টেটটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, সেটা ভ্যান ডার ওয়াল গ্যাসকে রিডিউস ইকুয়েশন অফ স্টেটের ফর্মে লিখলাম, এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে তোমার তুমি যদি দুটো গ্যাস সেম রিডিউস প্রেসার এবং সেম রিডিউস টেম্পারেচার থাকে তাহলে রিডিউস ভলিউমটা হচ্ছে সমান হবে, অর্থাৎ ল অফ করেসপন্ডিং স্টেটটা তুমি পাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল? ল করেসপন্ডিং স্টেটস মানেটা কি? ল অফ করেসপন্ডিং স্টেটসের না কোনো বাংলা হয় না, জানো তো, আমি দেখেছি, আমি অনেক খোঁজার চেষ্টা করেছিলাম। মানে এই যে মানেটা হচ্ছে এই যে স্টেটমেন্টটা বলা আছে যে মানে দুটো গ্যাস তাদের রিডিউস প্রেসারগুলো সমান, রিডিউস ভলিউমগুলো সমান, তাহলে রিডিউস প্রেসারগুলো সমান, রিডিউস টেম্পারেচারগুলো সমান, তাহলে তাদের রিডিউস ভলিউমটা হচ্ছে একই হবে। আইডিয়াল গ্যাসে যেমন হয়, দুটো গ্যাস যদি একই টেম্পারেচার এবং একই প্রেসারে থাকে তাদের ভলিউমটা একই হবে, এখানেও তাই। তাহলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে তো ধরো আমি যদি এই যে ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট যেটা বলছিলাম, ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ আর বি আলাদা বলে দুটো ভ্যান ডার ওয়াল গ্যাস যদি একই প্রেসার এবং একই টেম্পারেচার থাকে তবু তাদের একই ভলিউম হবে না, কারণ এ আর বি আলাদা। কিন্তু এটাকে যখন রিডিউস ইকুয়েশন অফ স্টেটের ফর্মে তুমি লিখে ফেললে তখন কি হয়ে গেল, তখন যেটা হয়ে গেল যে দুটো গ্যাস যদি একই রিডিউস প্রেসার এবং একই রিডিউস টেম্পারেচারে থাকে তাহলে কিন্তু রিডিউস ভলিউমটা একই হচ্ছে। এটাই হচ্ছে ল অফ করেসপন্ডিং স্টেটস। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এবং ল অফ করেসপন্ডিং স্টেটের কোনো বাংলা আমি কই দেখছি না, ওটা দেখবে লিখলেই ল অফ করেসপন্ডিং স্টেটস হিসেবেই থাকবে। ঠিক আছে, এটা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা টার্ম বলছি ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে একটা জিনিস বলছি, ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। দেখো এমনি জেডটা কি ছিল, জেডটা মনে আছে, পিভি বাই আরটি ছিল তো, জেড এর ভ্যালুটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড পিভি বাই আরটি। তাহলে এবারে সবটাই যদি ক্রিটিক্যাল পয়েন্টে করো তখন তাকে বলে ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এটা এবারে ফর ভ্যান ডার ওয়াল গ্যাস কি হবে, জেড যদি ক্যালকুলেট করে, পিসিটা হচ্ছে এ বাই 0.7 বি স্কোয়ার, ভিসিটা হচ্ছে 3b বাই আর ইন্টু টিসিটা হচ্ছে 8a বাই 0.7 আরবি। এইটা তাহলে কি হচ্ছে, এটা তোমার 3/8 হয়ে গেল
অর্থাৎ 0.375 হয়ে গেল এটা। তাহলে ভ্যান ডার কাছে গেলে ক্রিটিক্যাল কম্পেটিটিভ ফ্যাক্টরটা হচ্ছে এইটা। আর ক্রিটিক্যাল কোফিশিয়েন্ট একটা ইটা সি বলা হয়, এটা 1/ZC, সেটা হয়ে যাবে কত 8/3, অর্থাৎ 2.66 হয়ে যাবে। তাহলে ভ্যান ডার গ্যাসের জন্য তোমার ক্রিটিক্যাল কম্পেটিটিভ ফ্যাক্টর হচ্ছে ZC, আর ক্রিটিক্যাল কোফিশিয়েন্ট যেটা, সেটা বেসিক্যালি রেসিপ্রোকাল অফ দ্য ক্রিটিক্যাল, এটা মানে রেসিপ্রোকাল অফ দ্য ক্রিটিক্যাল কম্পেটিটিভ ফ্যাক্টর, সেটা হচ্ছে 2.66 হয়। যেহেতু তোমার পিসি, ভিসি এবং টিসির এক্সপ্রেশন তুমি জানো, বসালেই তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, হলো? ঠিক আছে, তো কোনো অসুবিধা আছে? ক্রিটিক্যাল কোএফিসিয়েন্টটা একবার বলে দিন। ক্রিটিক্যাল কোএফিসিয়েন্টটা ওই যে ক্রিটিক্যাল কম্পেটিটিভ ফ্যাক্টরের রেসিপ্রোকাল, আর কিছু না। এই যে জেসি 1/ZC, বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ, মানে 1/ZC মানে বেসিক্যালি এটা উল্টে দিলে হচ্ছে RTC/PC/VC আর এইটা। তার ভ্যালুটা যদি বের করো তাহলে সেটা কত হবে? ZC ঠিক উল্টোটা, ZC কিন্তু 3/8 বেরিয়েছে, সেটা 8/3 বেরোবে। 8/3 মানে হচ্ছে 2.66। বুঝছো? নেক্সট হচ্ছে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট, বা একে অনেক সময় বলা হয় ক্যামারলিং-ওনস ইকুয়েশন অফ স্টেট। ক্যামারলিং-ওনস ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা দেখো, ব্যাপারটা খুব সহজ। ধরো ফর আইডিয়াল গ্যাস পি ভিবারটা তো 8টি হয়, এটা এটা। এবারে ফর এ নন আইডিয়াল গ্যাস উই ক্যান রাইট, দেখো পি ভিবারটা হচ্ছে 8টি, তার সঙ্গে কিছু কারেকশন, ধর 1 প্লাস B/V প্লাস C/V² প্লাস D/V³ প্লাস ডট 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 এইরকম ভাবে লিখলে, তাহলে এই যে লেখাটা, এটাকেই বলা হচ্ছে তোমার ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট অর ক্যামারলিং ইকুয়েশন অফ স্টেট। এইটা মানে ব্যাপারটা কি হচ্ছে, যে আইডিয়াল গ্যাসের জন্য পিভিবার ইকুয়াল টু 8টি হবে, কিন্তু নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিছু কিছু কারেকশন আসবে, সেই কারেকশন গুলোকে এইরকম ভাবে লিখে দেওয়া হলো, সেটা হচ্ছে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট। এখানে বিটাকে বলা হয় সেকেন্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট, সিটা হচ্ছে তোমার থার্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট, ডিটা হচ্ছে ফোর্থ ভিরিয়াল কোফিশিয়েন্ট, অ্যান্ড সো অন। এবং দেখা যায় বি এর থেকে সি এর ভ্যালু, সরি উল্টো দিকে, মানে একটা হচ্ছে মাঝ গ্রেটার দেন বি, বিটা আবার সি এর থেকে বেশি, সিটা হচ্ছে ডি এর থেকে বেশি। এই মানে এগুলো বেসিক্যালি কারেকশন টাইপের আর কি। মানে 1টা ছিল, এবারে বি এর ভ্যালুটা হচ্ছে আরো ছোট, সিটা আরো ছোট, ডিটা আরো ছোট, অ্যান্ড সো অন আর এইটা। তাহলে এগুলো যে তোমার ভিরিয়াল কোফিশিয়েন্ট, তাহলে এইভাবে পুরো একটা ইকুয়েশন অফ স্টেট থেকে লেখা যায়। আচ্ছা, আবার দেখো একটা জিনিস, এগেন তুমি দেখো যে জেডটা কি লিখেছিলে, জেডটা হচ্ছে পি ভিবার বাই 8টি, তো তাহলে এইখান থেকে ভিবারের জায়গায় তুমি জেড 8টি/পি লিখতে পারো। মানে কম্পেনসেটিভ ফ্যাক্টর জেড এর ডেফিনেশন কি, জেড ইকুয়াল টু পি ভিবার বাই 8টি, তাহলে এখান থেকে ভিবার সমান কি লিখতে পারো, জেড 8টি/পি। তাহলে এখানে যদি বসিয়ে দাও, তাহলে দেন পি ভিবারটা হয়ে গেল 8টি ইন্টু 1 প্লাস, দেখো এই এটা হচ্ছে বি পি বাই জেড 8টি, মানে ভিবারের জায়গায়
তুমি জেড আর টি বাই পিটা বসিয়ে দিচ্ছ, প্লাস এখানে সি পি স্কোয়ার বাই জেড স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার, তারপর ডি পি কিউব বাই জেড কিউব আর কিউব টি কিউব প্লাস ডট 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 এইভাবে লিখলে তুমি এটাকে লেখো আর টি ইন্টু 1 প্লাস ধরো তোমার বি প্রাইম পি প্লাস সি প্রাইম পি স্কোয়ার প্লাস ডি প্রাইম পি কিউব প্লাস এইরকম ভাবে লিখলে, যেখানে বি প্রাইমটা কত বি বাই জেড আর টি, যেখানে যেখানে বি প্রাইমটা হচ্ছে বি বাই জেড আর টি, সি প্রাইমটা কত সি বাই জেড স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার, ডি প্রাইমটা কত ডি বাই জেড কিউব আর কিউব টি কিউব অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। তাহলে দেখো, তাহলে এই যে যেমন ইকুয়েশনটা লিখেছিলে তুমি, মানে এই যে ইকুয়েশনটা লিখেছিলে, এই যে ভিরিয়াল ইকুয়েশনটা সেটা ইন টার্মস অফ ভলিউম এইটা, আর এইখানে যেটা লিখলে দেখো সেটা হচ্ছে ইন টার্মস অফ প্রেসার। এটাও ভিরিয়াল ইকুয়েশন, সেটা হচ্ছে ইন টার্মস অফ প্রেসার। তাহলে যে কোনো নন আইডিয়াল গ্যাসের ইকুয়েশনকে না তুমি এইরকম ভাবে লিখতে পারো, মানে ব্যাপারটা কিছুই না, যেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য পি ভি বার ইকুয়াল টু আর টি হতো, তার সঙ্গে কিছু কারেকশন নিয়ে এলে, যে কারেকশনগুলো পরপর পরপর করে তোমার ছোট হচ্ছে। তাহলে এই ফর্মে লেখাটাকেই বলা হয় ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট অর ক্যামারলিং ওন ইকুয়েশন অফ স্টেট। ঠিক আছে, ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট বা ক্যামারলিং ওন ইকুয়েশন অফ স্টেট। ঠিক আছে, যেমন ধরো মানে তুমি যদি ভ্যান রল গ্যাস, ভ্যান রলস, এটাকে এইভাবে লিখি, ধর এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ইন দ্য ভিরিয়াল ফর্ম, ভিরিয়াল ফর্ম যদি লেখো তাহলে তোমার বেশি মনে রাখতে হবে না, এইটুকু শুধু মনে রাখো, পি ভি বার ইকুয়াল টু আর টি ইন্টু 1 প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু তোমার পি বাই আর টি প্লাস ডট 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 এরকম হয়। এর পরের টার্মগুলো ধরো তোমার মনে রাখার দরকার নেই, পরের টার্মগুলো মানে মনে রাখা মানে তোমার আমি একটা হয়তো আরেকটা ধরো লিখে দিচ্ছি কিন্তু মনে রাখতে হবে না, এই সেকেন্ড টার্ম পর্যন্ত থাকলেই তোমার চলে যাবে। এটা পরের টার্মটা হচ্ছে টু বি মাইনাস এ বাই আর টি ইন্টু এ পি স্কোয়ার বাই আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস ডট 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 এইটা। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে মানে ভ্যান ডল ইকুয়েশন হচ্ছে যে সামথিং 1 প্লাস সামথিং ইন্টু পি বা সামথিং ইন্টু পি স্কোয়ার প্লাস ডট ডট ডট, যেমন এখানে হয়েছে দেখো এই যে 1 প্লাস সামথিং ইন্টু পি বা সামথিং ইন্টু পি স্কোয়ার প্লাস ডট 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 ডট, ঠিক সেরকম। তাহলে এক্ষেত্রে এই যে টার্মটা, তাহলে সেকেন্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট, সেকেন্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট সেটা কত, বি যদি তুমি করো সেটা হচ্ছে বি মাইনাস এ বাই আর টি ইন্টু বি প্রাইম আর কি 1 বাই আর টি, এটা এটা হচ্ছে সেকেন্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট। থার্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট যেটা, থার্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট সি প্রাইমটা তখন এই পরেরটা লিখবে টু বি মাইনাস এ বাই আর টি ইন্টু এ বাই আর স্কোয়ার টি স্কোয়ার ইত্যাদি। আচ্ছা আচ্ছা, এবারে এইটা আমি কেন করলাম? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আইডিয়াল গ্যাসের যে ইকুয়েশন অফ স্টেট রিয়েল গ্যাসে সেটা পাল্টাবে, একটা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট সেটা আমি বললাম, আর একটা কমন ইকুয়েশন অফ স্টেট হচ্ছে ক্যামারলিং ওন ইকুয়েশন অফ স্টেট বা ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট, তার নর্মাল ফর্মটা কি আমি বুঝতে পারছি। এবারে যে কোনো একটা ইকুয়েশন অফ স্টেটকে না ভিরিয়াল ফর্মে লেখা যায়। আর এবারে কথা যেটা সেটা হচ্ছে এই যে, সেটা হচ্ছে দেখো তুমি যে অ্যাট বয়েল টেম্পারেচার, আমরা বয়েল টেম্পারেচার কথা বলেছিলাম, অ্যাট বয়েল টেম্পারেচার যেটা হয় যে সেকেন্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট, সেকেন্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট মানে দেখো এই যে ইকুয়েশনটাকে তুমি যদি জেড হিসেবে লেখো, জেড সমান কত পি ভি বার বাই আর টি, মানে জেড এটাকে পি ভি বার বাই আর টি তো জেড, তাহলে জেড এর ফর্মে লিখলে কেমন হবে, তাহলে পি ভি বাই আর টি দিয়ে ভাগ করে দিলে 1 প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি বাই আর টি প্লাস ডট 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 এইটা। আর এবারে তুমি যখন লিমিট এ পি টেন্স টু 0 ডেল পি ভি বার মানে ডেল জেড বাই
ডেল জেড বাই ডেল পিটাকে করছো অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে, সেটা সেটা হবে হচ্ছে তোমার বি মাইনাস এ বাই আর টি ইন্টু 1/RT। এটা মনে রাখার দরকার নেই, আমি জাস্ট এটা তোমায় বলে দিলাম এইটা। এবারে কি হয় যে অ্যাট বয়েল টেম্পারেচারে এটা 0 হয়, এই টিতে যখন তোমার টিবি এটা তোমার 0 হয়, তার মানে এইটা দেখো দিস ইজ নাথিং বাট এইটা যে সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট সেটা হচ্ছে 0 হচ্ছে, সেটা আমি লিখেছি অ্যাট বয়েল টেম্পারেচার সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট এটা হচ্ছে 0, তার মানে বি মাইনাস এ বাই আর টি সেটা তোমার 0, সেখানে টিটা হয়ে গেল কত, টিটা হয়ে গেল এ বাই আর বি। তাহলে এইটা হচ্ছে তোমার বয়েল টেম্পারেচার, দিস ইজ দ্য বয়েল টেম্পারেচার। তাহলে ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য দিস ইজ দ্য বয়েল টেম্পারেচার। তাহলে বয়েল টেম্পারেচারটা আমরা যখন ওই ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি বলেছিলাম, বয়েল টেম্পারেচারটার কথা উল্লেখ করেছিলাম, এটা কি করে এলো আমি বললাম, এই কি করে এলে এটা যদি মনে না রাখতে চাও তাহলে অন্তত এক্সপ্রেশনটাকে মনে রেখো, তাহলে যে বয়েল টেম্পারেচার এ বাই আর বি হয়। তার মানে যেটা কথা হচ্ছে যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ আমি ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট বা ক্যামারলিঙ্গন ইকুয়েশন অফ স্টেট কি দেখালাম, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটাকে তোমার ভিরিয়াল ইকুয়েশন বা ক্যামারলিঙ্গন ইকুয়েশনের ফর্মে লিখতে পারা যায়। সেটা যখন পি ভি বার ইকুয়াল টু আর টি ইন্টু সামথিং লেখা যায়, ঠিক একই রকম ভাবে জেড এর টার্মসও লিখতে পারা যায়। তাহলে এই যে যখন তুমি এই ডেরিভেটিভ তুমি শেখোনি, তুমি যখন শিখবে তখন দেখবে যে এই পার্টটাকে ডেরিভেটিভ করলে শুধু এই পার্টটা পড়ে থাকে, পিটা বাদ চলে যাবে। তাহলে বি মাইনাস এ বাই আর টি ইন্টু 1/RT এইটা হয়। এবারে যেটা হয় যে আমরা যখন বয়েল টেম্পারেচার আগের ক্লাসে তার ম্যাথামেটিক্যালি কি করে বয়েল টেম্পারেচার বের করতে হবে তার বলেছিলাম, সেটা বলেছিলাম লিমিট পি টেন্স টু 0। তো মনে আছে অ্যামাগার্স কার্ভ থেকে বলেছিলাম যে ডেল জেড বাই ডেল পি আর টি ইকুয়াল টু টিপি দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0, অর্থাৎ সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্টটা 0 হতে হবে। সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট 0 হলে সেইখান থেকে তুমি বয়েল টেম্পারেচার পেয়ে গেলে, সেটা হচ্ছে এ বাই আর বি। তার মানে খেয়াল করে দেখো যে টিবিটা হচ্ছে তোমার এ বাই আর বি আর টিসিটা হচ্ছে 8 এ বাই 27 আর বি। তাহলে এখান থেকে টিবি বাই টিসি যদি করো এটা 27/r, যেটা গ্রেটার দেন 1, তাহলে সেখান থেকে বোঝা গেল টিবিটা গ্রেটার দেন টিসি। এটা সব সময় হয় জানো তো, মানে ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি যেমন দেখতে পাচ্ছ যে বয়েল টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে বেশি, এটা সব সময়ই হবে, তুমি কষতে পারো বা না পারো। মানে দেখো তফাৎটা কি, যে টেম্পারেচার বাড়ালে ইন্টারমালিকুলার অ্যাট্রাকশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো তাহলে এবারে ক্রিটিক্যাল টেম্পারেচার এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে যাওয়ার পরে গ্যাসটাকে তুমি আর লিকুইফাই করতে পারছো না, কিন্তু স্টিল তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে। আর বয়েল টেম্পারেচার কি এমন একটা টেম্পারেচার যেখানে গেলে তুমি গ্যাসটাকে তো শুধু লিকুইফাই করতে পারবে না, সেটা তো বটেই, তার সঙ্গে সঙ্গে সে পুরো আইডিয়ালি বিহেভ করবে। তাহলে কি হচ্ছে, ধরো কখনো কখনো এমন সিচুয়েশন হয় গ্যাসটাকে হয়তো গ্যাস মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশনটা এতটা স্ট্রং নয় যাতে করে তাকে লিকুইফাই করতে পারা যায়, কিন্তু একটা অ্যাট্রাকশন আছে। কিন্তু বয়েল টেম্পারেচারে কি হচ্ছে যে অ্যাট্রাকশনটা ভ্যানিশ করে যাচ্ছে যাতে করে সে আইডিয়ালি বিহেভ করছে। তার মানে সাডেনলি বয়েল টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে বেশি হতে হবে, এবং সেটা ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য এক্সপ্রেশন ওয়াইজে তুমি দেখতে পাচ্ছ যে বয়েল টেম্পারেচারটা এ বাই আর বি, ক্রিটিক্যাল টেম্পারেচার 8/27 আর বি। তাহলে টিবি বাই টিসি যখন করছে এইটা বাই এইটা করলে সেটা 27/8 হয়ে গেল, হুইচ ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ টিবিটা গ্রেটার দেন টিসি হয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু অলওয়েজ ট্রু হবে যে বয়েল টেম্পারেচার ইজ গ্রেটার দেন দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার। ঠিক আছে, তাহলে দেখো এই শেষে একটা দুটো জিনিস একটু অ্যাডভান্স লেভেলে বললাম। হ্যাঁ, এগুলো তোমাদের দেখবে নর্মাল বইয়ে হয়তো থাকবে না, যে রিডিউস ইকুয়েশন অফ স্টেটের ফর্মে লেখা, হ্যাঁ সেখানে ল অফ করসপন্ডিং স্টেটটাকে বলা, তারপর ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট বা ক্যামারলিঙ্গন ইকুয়েশন অফ স্টেটটাকে বললাম। হ্যাঁ, সেখান থেকে তোমার যে ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটাকে ভিরিয়াল ফর্মে কেমন করে লিখছো তুমি, এই যে দু একটা অ্যাডিশনাল জিনিস বললাম, এটা তোমাদের যে সিলেবাস উল্লেখ করা আছে তাতে এটা উল্লেখ নেই, কিন্তু আমি একটু অ্যাডভান্স লেভেলে বলে রাখলাম। কারণটা হচ্ছে যে তুমি তো মানে তোমাকে আরো অনেক কম্পিটিটিভ এক্সাম আছে, সেই কম্পিটিটিভ এক্সামগুলো কেউ যদি মনে করে তাহলে আইজার অ্যাপটিটিউড টেস্ট দিয়ে সে আইজার গুলোতে একটা বেসিক সায়েন্স পড়বে এবং সে রিসার্চ করতে চাইছে আর কি, তখন কি হচ্ছে এই যে ছোটখাটো মানে ধরো আমি হয়তো মানে প্রত্যেক দিনে হয়তো 5 to 10% একটু এক্সট্রা জিনিস বলবো, সেটা ইনিশিয়ালি দেখবেন না বললেই চলতো, হয়তো না বললে তোমার পক্ষে ব্যাপারটা অনেক কমফোর্টেবল হতো, কিন্তু আমি ইচ্ছা করে একটু একটু করে বলবো, মানে একদিনে খুব বেশি কিছু না, প্রত্যেকদিন অল্প অল্প করে সেটা না নিজে তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। তা সেটাই হচ্ছে মানে প্রত্যেক দিনে যদি তুমি এটাকে করতে পারো না, প্রত্যেক দিনে আর 5টা ছাত্রের তুলনায় তুমি একটা অ্যাডিশনাল ইনফরমেশন, একটা করে অ্যাডিশনাল ইনফরমেশন তুমি ধরো অ্যাকোয়ার করছো, তাহলে তুমি 2 বছর 700 দিন, 700 দিনে দেখো তুমি 700টা অ্যাডিশনাল ইনফরমেশন তুমি অ্যাকোয়ার করে ফেললে, যেটা তোমার বন্ধু পারলো না। এটাই হচ্ছে তোমার সাথে
তোমার বন্ধুদের কিন্তু ডিফারেন্স তৈরি করে দেবে। ওই জন্য ওই একটা দুটো যে অ্যাডিশনাল জিনিস জানাবো না, এটা ওই নিজে থেকে একটুখানি মানে করে নিও না, মানে নিজে থেকে একটুখানি মানে বায়াসনেস নিয়ে চলে আসে না, বড্ড অ্যাডভান্স জিনিসপত্র বলছে, এটা তো ওই ছায়ার বইয়ে নেই, হ্যাঁ, বা এটা তো নিটের সিলেবাসে নেই, এরকম করে ব্যাপারটাকে ভাববে না। তুমি দেখবে যে সিলেবাসে কোনো কিছু আমি বাদ দিচ্ছি কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। এক্সট্রা একটু আধটু কিন্তু সবসময় তোমাকে করতে হয়, কিন্তু আমি যেটা বললাম সেটা বুঝতে যদি কারো অসুবিধা হয় আমায় বলো, বুঝতে যদি অসুবিধা হয় তাহলে বলো। কি কোনো অসুবিধা আছে বলো, হেজিটেট করো না, বলো, আমি মানে তোমার সব প্রশ্নের উত্তর দেবো, বলো। কোথায় গেলে? That a varial equation of state একটু আচ্ছা, দেখো ব্যাপারটা আমি এখানে মানে যেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য তো পি ভি বার ইকুয়াল টু আরটি হয়। এবারে বাস্তবে গ্যাসগুলো কি হচ্ছে, আইডিয়াল গ্যাস থেকে ডেভিয়েটেড হচ্ছে, সেই জন্য আমি ডেভিয়েশনটা ধরছি কি করে না, পি ভি বার ইকুয়াল টু আরটি, এটা যদি শুধু 1 পর্যন্ত থাকতো তাহলে সেটা আইডিয়াল গ্যাস। এবারে তার সঙ্গে কিছু কারেকশন নিয়ে এসেছি, বি বাই ভি বার বা সি বাই ভি বার স্কোয়ার বা ডি বাই ভি বার কিউ প্লাস ডট 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 ডট। তাহলে এবারে দেখো, তুমি যা সিম্পলি ভাবো যে বাস্তবে গ্যাসগুলো কখন আইডিয়ালি বিহেভ করে বলো তো, বাস্তবে গ্যাসগুলো কখন আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে বলো। PV is equal to R সমীকরণ মেনে চললে হ্যাঁ, না না সে তো বুঝলাম, কিন্তু কোন কন্ডিশনে, মানে টেম্পারেচার প্রেসার বাড়ালে কমালে, মানে কোন কন্ডিশনে বাস্তবে গ্যাসগুলো আইডিয়ালি, হ্যাঁ, উচ্চ চাপে হাই টেম্পারেচার উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা উল্টোটা, মানে লো প্রেসার হাই টেম্পারেচার, লো প্রেসার হাই টেম্পারেচার, তাই তো? আচ্ছা, লো প্রেসার এবং হাই টেম্পারেচারে, লো প্রেসার এবং হাই টেম্পারেচারে ভলিউম বেশি হবে না কম হবে? লো প্রেসার আর হাই টেম্পারেচার তো, হ্যাঁ, তখন ভলিউম বেশি হবে না কম হবে? বেশি হবে। টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়ে, প্রেসার কমালে ভলিউম বাড়ে, তাহলে ভলিউম বেশি হবে। তাহলে এবারে দেখো, যদি অনেকটা বেশি টেম্পারেচার অনেকটা কম প্রেসার দাও তাহলে ভলিউম তো বেড়ে গেল, কিন্তু ভলিউম তো নিচে আছে, তাহলে ভলিউম বেড়ে গেলে কি হবে, পরের পরের টার্মগুলো জিরো হয়ে যাবে, জিরো হয়ে গেলে দেখো পিভি বার ইকুয়াল টু আরটি হয়ে যাবে। বুঝতে পেরেছো? মানে যখন এবং এবং এই যে পরে যে এক্সপ্রেশনটা আছে সেখানেও ঠিক একই রকম, দেখো যে এই যে যখন আমি প্রেসারের টার্মসে লিখেছি, তাহলে এখানে যদি তুমি প্রেসারটাকে কম করো এবং টেম্পারেচারটাকে বেশি করো, দেখো এখানে পি বাই টি আছে, পি স্কোয়ার বাই টি স্কোয়ার আছে, পি কিউ বাই টি কিউ আছে, তখন পরের টার্মগুলো জিরো হয়ে যাবে, তখন সে আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে। তার মানে এমন করে সুন্দর করে ইকুয়েশনটাকে লেখা আছে যাতে করে তুমি যদি সত্যি সত্যি প্রেসারটাকে কমাও এবং টেম্পারেচারটাকে বাড়াও, তাহলে পরের যে টার্মগুলো, এই যে বি বাই ভি বার, সি বাই ভি বার স্কোয়ার, ডি বাই ভি বার কিউ, এইগুলো তোমার অলরেডি তোমার ভ্যানিশ করে যাবে, ভ্যানিশ করে তুমি আইডিয়াল গ্যাসের ইকুয়েশনের স্টেপটাকে তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইটা একটা রাস্তা, যে রাস্তা দিয়ে তুমি ওই মানে মানে যেটাকে বলে নন আইডিয়াল গ্যাসের বা রিয়েল গ্যাসের ইকুয়েশনটাকে এক্সপ্রেস করতে পারো। ঠিক আছে? হ্যাঁ স্যার এই পর্যন্ত বুঝতে পেরেছি। এইটা, হ্যাঁ, বলো আর কিছু অসুবিধা থাকলে বলো, আরো কিছু অসুবিধা থাকলে বলো। স্যার নেক্সট পেজটা একবার দেখান। হুম, There is a van der Waal equation in the varial form. হ্যাঁ ফার্স্ট লাইনটা লিখেছেন ওইটা একটু বলে দিন।
হ্যাঁ দেখো এইটা না, এইটা হচ্ছে এই এর একটা ডেরিভেশন আছে, ডেরিভেশনটা আমি এখানে করাচ্ছি না। হ্যাঁ দেখো তুমি জাস্ট এখানে ভাবো যে এই প্রেসারের টার্মসই ধরো ভাবো, পি ভিভারটা কেমন দেখতে, আর.টি ইন্টু 1+bp/z/r/t প্লাস সি পি স্কোয়ার বাই জেড স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার, মানে মধ্যে তার পরের লাইনটা দেখো, পি ভিভার ইকাল টু আর.টি ইন্টু 1+b প্রাইম ইন্টু পি প্লাস সি প্রাইম ইন্টু পি স্কোয়ার প্লাস ডি প্রাইম ইন্টু পি কিউ। এটা তো ভিডিয়াল ইকুয়েশন। তাহলে পি ভিভার ইকাল টু আর.টি ইন্টু 1+ সামথিং ইন্টু পি বা সামথিং ইন্টু পি স্কোয়ার বা সামথিং ইন্টু পি কিউ। ভ্যান ডর ওয়ালস গ্যাসটাকেও যদি না তুমি সেরকম করে এক্সপ্রেস করো, তাহলে এইরকম ভাবে লিখতে পারা যায় ভ্যান ডর ওয়ালস গ্যাসটাকে, পি ভিভার ইকুয়াল টু আর.টি ইন্টু কি আছে দেখো সামথিং, মানে আর.টি ইন্টু 1+ সামথিং ইন্টু পি, এই যে 1+b-a/r/t ইন্টু p/r/t, তারপর একটা 2b-a/r/t ইন্টু a p স্কোয়ার বাই আর স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এবার ওর সাথে কম্পেয়ার করো, তাহলে এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কি পুরো এই ফর্মে পড়েছে, যেখানে বি প্রাইমটা কত, বি প্রাইমটা হচ্ছে পি বাদ দিয়ে যেটা পড়ে আছে সেটা, এটা b-a/r/t ইন্টু 1/r/t, সি প্রাইমটা কত 2b-a/r/t ইন্টু a/r স্কোয়ার টি স্কোয়ার, এইগুলো। তাহলে জাস্ট আমি এই যে ইকুয়েশনটা, এটা একটা জেনারেল ইকুয়েশন, ভিরিয়াল ফর্ম, ভ্যান ডর ওয়ালস গ্যাসটাকে যদি এক্সপ্রেস করো ঠিক সেরকম ভাবে লিখতে পারা যায়। তাহলে এবারে কম্পেয়ার করলে বি প্রাইমটা হচ্ছে সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্ট, তাহলে এখানে b-a/r/t ইন্টু 1/r/t সেটা হচ্ছে তোমার সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্ট। আর বয়েল টেম্পারেচারে এই সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্টটা তোমার 0 হয়। তাহলে এইটা যদি 0 করো, সেইখান থেকে তুমি বেসিক্যালি বয়েল টেম্পারেচারটা পাচ্ছ, সেটা হচ্ছে a/rb। ঠিক আছে? হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। বলো আর কিছু? তো দেখো তাহলে আমি যা বলেছি সবটা পরিষ্কার তো ভ্যান ডর ওয়ালস গ্যাস রিলেটেড? মানে প্রত্যেকে বলো, মানে কিছু বিশেষ কিছু অসুবিধা থাকলে বলো, মানে একটু বাড়িতে তো দেখতে হবে। হ্যাঁ যদি বিশেষ কিছু অসুবিধা থাকে বলো। মানে বুঝতে বুঝতে পেরেছি, এরপরে বাড়িতে দেখার পর যদি মনে হয় যে আরেকবার একটু বললে ভালো হয়। হ্যাঁ ওই তো যেমন বলবো। আজকে যেমন শুরুতে তোমরা যা যা ডাউট ছিল বললে, আমি ক্লিয়ার করলাম, পরের দিনও বলবে। হুম। মানে যখন ক্লাসটা শেষ হচ্ছে তুমি ব্যাপারটাকে বুঝতে পেরেছি কিনা সেটা একবার, এবার বাড়িতে তুমি দেখবে, বাড়িতে দেখার পরে যদি তোমার মনে হয় আরো কিছু অসুবিধা আছে তুমি আমাকে অবশ্যই বলবে। হ্যাঁ এ করে মানে তুমি আমাকে মানে প্রশ্ন কর, মানে ভয় পেয়ে যাবে না, মানে আমি বলছি যে আমি মানে এত ভয় পাওয়ার মতো কিছু নই। এবারে আমি জানি যে এগুলো জানতে হবে, এগুলো জানতে না হলে তুমি কিন্তু পাবে না, কোনো কম্পিটিটিভ এক্সাম বলো এ বলো পাবে না এটা। এবার তোমাকে লোকে অনেক রকম সব গুপি কাপ্পা দিয়ে টিয়ে মানে অনেক সময় মোয়া টোয়া খাওয়াবে আর কি, সেটা কোনো আলাদা কথা, কিন্তু তোমাকে তোমার লেভেল থেকে তোমাকে অনেকটা উপরে উঠতে হবে। এবারে তুমি প্রথমেই একটা মানে ভয় পেয়ে গিয়ে তুমি যদি ওই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট না করো, তাহলে তুমি কিন্তু তোমার ওই যে নর্মাল যে সিচুয়েশন তুমি এগোতে পারছো না। এবং দেখো নর্মাল যে পড়াশোনা হবে, যেটা বারবার যে কথাটা বলি আর কি, যে নর্মাল যে পড়াশোনার স্ট্যান্ডার্ডটা আছে তোমাদের আশেপাশে, সেই স্ট্যান্ডার্ড যদি তুমি মেনটেন করো, তাহলে তুমি কিন্তু সেই স্ট্যান্ডার্ড তাহলে তুমি তো পাবে না। তাহলে তোমার সিনিয়ররা তারাও তো স্কুলে ফার্স্ট হতো, তোমার সিনিয়ররা তারাও তো হচ্ছে রেসপেক্টিভ, ওখানে যে যে মাস্টারমশাইরা তোমাদের পড়ান তারা তো তার কাছে পড়েছে। কিন্তু যেটা স্ট্যাটিস্টিক্যালি কি বলছে, লাস্ট কয়েক বছরে দেখো তোমার এলাকায় কোনো ছেলেই পাচ্ছে না, কোনো ছেলেই পাচ্ছে না। তুমি যদি তাদের মতো হও তাহলে এক্সপেক্টটা তুমিও পাবে না, তাই না? তা তোমাকে কিন্তু খুব অল্প অল্প করে একটুখানি উপরে উঠতে হবে। তাহলে তুমি আমাকে শুধু বলবে যে আমার কথাটা পরিষ্কার তুমি বুঝতে পারছো কিনা। হ্যাঁ দু একটা জিনিস তোমার দেখবে এখন তোমার একটু কঠিন লাগছে, কিন্তু এই কঠিন জিনিসটা নিয়ে অভ্যস্ত হতে 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 তুমি দেখবে তোমার ওটাই বেশি ভালো লাগছে। ছোটবেলায় লোকে কি করে, দুধ সাবু বার্লি এসব খায়, একদম বাচ্চারা স্যারালাক ফ্যারালাক খায়। এবারে একটু যখন বড় হবে, কারণ সে হজম করতে পারে না, তারপরে আস্তে 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 যখন তুমি দেখবে আস্তে আস্তে মাছ মাংস এসব খেতে আরম্ভ করলে, হয়তো চিকেন প্রথমে স্টু বানিয়ে দিচ্ছে সহজ পাচ্ছ বলে, তারপরে মাটন খেতে আরম্ভ করলে, কিন্তু ওয়ান্স যখন তুমি মাটন খাওয়া শিখে গেলে তখন তোমার দুধ বালদি আর ভালো লাগবে না, স্যারালাক আর কিন্তু ভালো লাগবে না। তোমাকে যদি আমি প্রথম থেকেই তুমি খেতে পারবে না বলে সব সময় তোমাকে দুধ বালদির মধ্যেই রেখে দিই, তাহলে তো তুমি জীবনে আর করে যে মাটন খাওয়া শিখলে না, তোমার তো মাটন মাটন বিরিয়ানি সব খাওয়া শিখতে হবে তো, তাই না? ওই জন্য তুমি কি অসুবিধা আমায় বলো পরিষ্কার করে।
হ্যাঁ আমি সেটাই করবো, কিন্তু আমি যে লেভেলটা ধীরে 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 তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাতে কোঅপারেট না করলে আমি কিন্তু পারবো না। তোমাকে কোঅপারেট করতে হবে আমার সাথে। হ্যাঁ, তুমি 5 বার জিজ্ঞেস করো, 10 বার জিজ্ঞেস করো, আমি মাথা গরম করবো না। আমি তোমাকে 5 বার 7 বার 10 বার বোঝাবো। প্রথম দিকে যেহেতু অনেকটাই অজানা, মাধ্যমিকের পরে স্ট্যান্ডার্ড হঠাৎ করে হাই হয়ে যাচ্ছে, অনেকটা অজানা, প্রথম 2-1টা জিনিস তোমার একটু অসুবিধা হবে, কিন্তু যত দিন যাবে দেখবে এটা তুমি আস্তে আস্তে সরগর হয়ে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ। বলো, আর কারো কিছু অসুবিধা আছে? তো একজনই তো বলছে, বাকিরা কেউ কিছু বলছে না কেন? কোথায় উদয়ন, কোথায় গেলি? তোর কোনো কথা নেই কেন? আপাতত আছে ঠিকঠাকই লাগতেছে। আচ্ছা, ঠিক আছে। এই প্রীতম, তুই তো রোজ ক্লাস করতে পারছিস না। প্রীতম, তুই ব্যাপারটা আজকে বুঝতে পেরেছিস? আর আজকের যে টপিকটা বোঝালেন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হুম, মানে আসলে যেটা হয় কি, আমি অফলাইনে ক্লাসই তো বেশি নিয়ে ফেলছি, এরা সবাই অফলাইনে পড়তে পারছে বলে। হ্যাঁ, সেই জন্য তোমার একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমি না ওই যে ক্লাসটা অফলাইনে নেবো তার করসপন্ডিং একটা প্রিভিয়াস ভিডিও না তোমাকে পাঠিয়ে দেবো, বুঝছো ভাই? হ্যাঁ, তুমি একটুখানি দেখে দেখে নেবে। ঠিক আছে? হ্যাঁ, আমি ধরো এই স্টেটস অফ ম্যাটার, মানে এটা আমি যেটা অলরেডি যেটা পড়িয়ে ফেলেছি সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যেটা ইউনিট 1 আর কি, সেটা সবটা পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা তারপরেই আমি স্টেটস অফ ম্যাটার শুরু করেছি। স্টেটস অফ ম্যাটারের মধ্যে গেসিয়াস স্টেটটা আজকে কমপ্লিট হয়ে গেল। দেখো, গেসিয়াস স্টেটের সিলেবাসটা আমি একবার পড়ে দিচ্ছি, দেখো যেটা 11 আছে। সেটা হচ্ছে যে মানে স্টেটস অফ ম্যাটারে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সলিড আর একটা গ্যাস। গ্যাসের মধ্যে আছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, মলিকুলার স্পিড, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার, গ্রাহামস ল, ডেভিয়েশন অফ আইডিয়াল বিহেভিয়ার অ্যান্ড ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, লিকুইফ্যাকশন অফ গ্যাস, ক্রিটিক্যাল টেম্পারেচার। দেখো, প্রত্যেকটা টার্ম আমরা উল্লেখ করে গেছি। ঠিক আছে? এবং ডিটেলে উল্লেখ করে গেছি। এটা তাহলে আজকে এই পর্যন্তই রইল। ফিজিক্সের আর একটা পার্ট আছে, সেটা আমি পরের দিন ভাববো যে ফিজিক্সের দায়িত্ব আমি নেবো কিনা। কারণ ফিজিক্সে এই গেসিয়াস স্টেটে এই যেগুলো বললাম এছাড়াও আর একটা হচ্ছে তোমার হিট ক্যাপাসিটি বলে একটা ব্যাপার আছে আর কি, মানে ইকুইপার্টিশন প্রিন্সিপাল, সেখান থেকে হিট ক্যাপাসিটি। সেই ইকুইপার্টিশন প্রিন্সিপাল এবং হিট ক্যাপাসিটি, সেই যে রিলেটেড পার্টটা, সেটা কেমিস্ট্রি সিলেবাসে নেই কিন্তু ফিজিক্সের সিলেবাসে আছে। সেটা আমি পড়াতেও পারি, নাও পারি, কারণ ফিজিক্সের লোকেরা এমনিও পড়াবে। কারণ আমাদের আর একবার পড়ানোর একটা স্কোপ থাকবে। থার্মোডাইনামিক্স বলে একটা চ্যাপ্টার আছে, থার্মোডাইনামিক্স যখন করব, সেটা সেকেন্ড সেমিস্টারে আছে। সেইখানে হচ্ছে তোমার ওই ইকুইপার্টিশন প্রিন্সিপাল, হ্যাঁ, সেইটা আমাদের আছে আর কি, সেটা তখন আমি বলতে পারি। আদারওয়াইজ আমি পরের দিনে সলিড স্টেটে চলে যাব। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই রইল। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা যে সলিড স্টেট যে পার্টটা আছে, সেই সলিড স্টেটটার মধ্যে যাব। সলিড স্টেট এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তাহলে আজকে এই পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে, এন্ড অফ লেকচার। আমরা দুটো ক্লাস অনলাইনে নিয়েছিলাম, দুটো ক্লাস অফলাইনে নিয়েছিলাম। ফার্স্ট দুটো ক্লাস অনলাইনে নেওয়া হয়েছে, এখানে থার্ড ফোর্থ ক্লাসটা অফলাইনে হয়েছে, সেই জন্য আমি লেকচারটাকে লেকচার 5 বলছি আর কি। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আজকে রইলো। তাহলে তোমরা এবারে কাজ করবে, যেটা এনসিআরটির বইয়ে কিন্তু তোমার স্টেটস অফ ম্যাটারটা তুমি পাবে না, কারণ ওটা নিচের সিলেবাস থেকে হাওয়া হয়ে গেছে বলে ওটা দেয়নি। হ্যাঁ, কিন্তু এইচএস এর সিলেবাসে আছে। এবার তোমরা ছায়াটার বই যেগুলো কিনেছো বা সাঁতরার বই যেগুলো কিনেছো, সেইটা থেকে এবারে এটা একটু দেখবে। হ্যাঁ, তার নেক্সট ক্লাসটা তো অফলাইন অনলাইন? নেক্সট ক্লাসটা অফলাইন হবে। হ্যাঁ, অফলাইন। হ্যাঁ, আচ্ছা, অফলাইন হবে। আমার একটা ফার্স্ট চ্যাপ্টারের একটা মানে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে? ওই লিমিটিং রিজেন্টে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কিটা কিটা? লিমিটিং রিজেন্ট। ও, লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট কিছুই না। ধরো তুমি তো কোন একটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন যখন দেখছো, হ্যাঁ, তাহলে তো কত মোলের সাথে কত মোল রিয়াক্ট করে তুমি তো দেখতে পাচ্ছ, তাই তো? আচ্ছা, এবারে তুমি দেখো যে যে কোন রিয়েজেন্টটা সবচেয়ে আগে শেষ হচ্ছে। ঠিক আছে? তো যে রিয়েজেন্টটা আগে শেষ হবে সেটাই হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। বুঝতে পেরেছো? মানে ধরো ধরো তুমি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া আছে, তাহলে N2 প্লাস 3H2 মিলে 2 অ্যামোনিয়া তো। হ্যাঁ, এবার ধরো তুমি 10 মোল নাইট্রোজেন 20 মোল হাইড্রোজেন নিয়ে তুমি রিয়াকশন করছো। ঠিক আছে? ইনিশিয়ালি তাহলে তাহলে N2 প্লাস 3H2 মিলে তো অ্যামোনিয়া। হ্যাঁ,
তাহলে এবারে যদি তুমি শুরুতে 10 মোল নাইট্রোজেন আর 20 মোল হাইড্রোজেন দিয়ে স্টার্ট করো, তুমি বলো তো কোনটা আগে শেষ হবে? বলো। আরেকবার বলুন। মানে আমি বলছি যে নাইট্রোজেন হাইড্রোজেনের যে রিয়াকশনটা কি N2 + 3H2 মিলে 2 অ্যামোনিয়া তো। হ্যাঁ তাহলে এবারে আমি যেটা করছি সেটা হচ্ছে যে তোমার শুরুতে 10 মোল নাইট্রোজেন নিয়েছি আর 20 মোল হাইড্রোজেন নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ তাহলে এবারে বলো যে কোনটা আগে শেষ হবে, কোন রিয়েজেন্টটা আগে শেষ হবে, নাইট্রোজেন না হাইড্রোজেন? হাইড্রোজেন না নাইট্রোজেন? 10 মোল আছে হাইড্রোজেন আর 20 মোল আছে নাইট্রোজেন। 10 মোল হাইড্রোজেন কি শেষ? না তুমি এটা লেখো মানে খাতায় না লেখো N2 + 3H2, লেখো N2 = হচ্ছে 2 অ্যামোনিয়া, তাই তো? এবার আমায় বলো তুমি শুরুতে নিয়েছো 10 মোল হাইড্রোজেন আর 10 মোল নাইট্রোজেন আর 20 মোল হাইড্রোজেন, 10 মোল নাইট্রোজেন 20 মোল হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এবার কে আগে শেষ হবে বললে, একটু আগে বললে তো, বলো। স্যার 10 মোল নাইট্রোজেন। ঠিক করে বলো, ভালো করে দেখো। 1 মোল নাইট্রোজেনের সাথে তো 3 মোল হাইড্রোজেনের রিয়াকশন হচ্ছে। তা শুরুতে তুমি 10 মোল নাইট্রোজেন নিয়েছো আর 20 মোল হাইড্রোজেন নিয়েছো, তাহলে কে আগে শেষ হবে? 20 মোল হাইড্রোজেন। তাহলে এক্স্যাক্টলি, তাহলে এটা তো ভয় পাচ্ছ কেন? তাহলে 20 মোল হাইড্রোজেন আগে শেষ হচ্ছে, তাহলে ও শেষ হয়ে গেলে তো রিয়াকশন বন্ধ হয়ে যাবে। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কে হলো তাহলে? H2 হবে। তাহলে এবার বুঝতে পারছো? তাহলে তুমি ওই একটা ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশনের স্টোইচিওমেট্রিটাকে দেখো, দেখে তুমি এবারে যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন গুলো বলে দিয়েছে সেখান থেকে দেখো যে কোনটা তোমার আগে শেষ হবে, যেটা আগে শেষ হবে সেটাই হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে ঠিক আছে তাহলে, হ্যাঁ আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখছি।